বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অন্য জীবনের স্বাদের অন্তিম পর্ব। অফিসের যে অবস্থা, এখন কামাই করলে ইউনিয়নের কোপে পড়তে হবে। বেশিরভাগ ওয়ার্কারই এখন স্ট্রাইক চায় না, অথচ মালিকরাও এমন গোয়ারতুমি করছে যে কিছু একটা ভয় না দেখালে তারা আরও পেয়ে বসবে। এই কোম্পানির ওয়াটার পিউরিফায়ার মেশিনের এখন ভালো বাজার। অনেক লোকই এখন কর্পোরেশনের কলের জল খায় না। অফিস ফ্যাক্টরিগুলোতে তো বটেই, বহু ফ্ল্যাটে এখন এই মেশিন ব্যবহার হয়। তা কোম্পানির যদি বেশি লাভ হয়, কর্মচারীরা তো তার 4 ভাগ চাইবেই। দাবি খুব বেশি নয়। কোম্পানির মালিকরাও খানিকটা দিতে রাজি আছে, শুধু মাঝখানে একটু আটকে আছে ক্যান্টিনের সস্তা খাবারের ব্যাপার নিয়ে। এ যেন জেদাজেদির প্রশ্ন। জহর ক্যান্টিনে খায় না, বাড়িতে যা খেয়ে আসে তাই যথেষ্ট। তবু অন্যান্য কর্মীদের দাবি তাকে তো সমর্থন করতে হবেই। তার শুধু ভয় লক আউটের। তার মতন অনেকেরই এই ভয় আছে, মুখে প্রকাশ করে না। কারখানা বন্ধ হয়ে গেলে মালিকদের কি এমন ক্ষতি? তাদের অনেক রকম প্রোটেকশন আছে। অবাঙালি মালিক, তারা চলে যাবে অন্য রাজ্যে। জহরের মতন কর্মীদের অন্য কোথাও চাকরি পেতে প্রাণ বেরিয়ে যাবে। বন্ধ জুট মিলের কর্মীদের আত্মহত্যার খবর মাঝে মাঝেই কাগজে বেরোয়। মেশিন রুমে কাজ করতে করতে মাঝে মাঝে থেমে যাচ্ছে জহর, দাঁড়িয়ে থাকছে চুপ করে। ঝুলি কাকিমার দেহটা নিয়ে গেছে মর্গে। পোস্টমর্টেম কিভাবে করে? কাগজে বোধহয় একবার পড়েছিল জহর। ওটা প্রধানত ডোমদের কাজ। ডোমরা মরার জামা কাপড় সব খুলে পেটটা কেটে ফেলে। একজন ডাক্তারবাবু পাশে দাঁড়িয়ে নিজের নাক টিপে শুধু দেখেন। দৃশ্যটা ভাবতে চায় না জহর, তবু যেন সে হুবহু দেখতে পাচ্ছে। টপ ডেকের উল্টো দিকে দাঁড়িয়ে কাজ করে রমেশ। সে একসময় বলল, কি হে সরকার, আজ কি হলো তোমার? ঘোর ভেঙে জহর বলল, কই কিছু হয়নি তো। রমেশ বলল, মাঝে মাঝে হাত গুটিয়ে নিচ্ছ যে? ভাই, একটা কথা বলবো। এটা ইউনিয়নের কথা নয়, আমার নিজের কথা। আমরা টিফিন টাইমে বিক্ষোভ দেখাবো, সে ঠিক আছে, কিন্তু অন্য সময় কাজে ঢিলে দেয়া একদম ঠিক হবে না। প্রোডাকশন কমে গেলে আমাদের দাবিও ঢিলে হয়ে যাবে। জহর ফ্যাকাশেভাবে হাসল। আজ রমেশ তাকে এই কথা বলছে? জহর কখনো কাজে ফাঁকি দেয় না, কাজ তার নেশা। আজ সে কেন মন বসাতে পারছে না তা কে বুঝবে। অফিসে আসার পর অনেককেই সে ওই খুনের বিষয়ে আলোচনা করতে শুনেছে। আজও কাগজে অনেকটা বিবরণ আছে। পুরুষ হত্যার চেয়ে নারী হত্যা খবরের কাগজে বেশি গুরুত্ব পায়। আজ জুলি বসুর ছবি আছে, কয়েক বছর আগেকার ছবি, অপূর্ব সুন্দর। সহকর্মীদের নানান ইঙ্গিতপূর্ণ মন্তব্য যেন জহরের গায়ে চাবুকের মতো লেগেছে। অথচ প্রতিবাদ করে লাভ নেই। জহর চুপ করে থেকেছে। ইউনিয়নের ঘরে একটা টেলিফোন থাকে, 2 টাকা দিতে হয়। শ্রেয়া কালো নম্বর দিয়ে দিয়েছিল। এতদিন পর্যন্ত শ্রেয়ার সঙ্গে আপনি আপনি সম্পর্ক ছিল। কাল সকালে জুলি কাকিমার মৃতদেহের সামনে হঠাৎ শ্রেয়া তাকে তুমি বলতে শুরু করেছে। একটু অস্বাভাবিক শোনায়নি। শ্রেয়া, আমি জহর। হ্যাঁ, আমি এক্ষুনি বেরোচ্ছিলাম। তুমি কি ওখানে আসছো? এখন সেরকম কোনো দরকার আছে? আমি অফিসে এসেছি, একটা বিশেষ কারণে এখন ছুটি নেওয়া খুব শক্ত। তাহলে তোমার না এলেও চলবে। নয়না পৌঁছে গেছে। আমি কাল সারা রাতে ছিলাম ওখানে। সকালে একবার বাড়িতে এসেছি, পোস্টমর্টেম হয়ে গেছে। 12টার পর বডি ফেরত পাঠাবে। কি রিপোর্ট পাওয়া গেল? সেসব গড়ি ডিটেলস আমি এখন তোমাকে শোনাতে পারবো না, পরে জেনে নিয়ে। মোট কথা, বডি এলেই কেওড়াতলা ক্রিমেটোরিয়ামে নিয়ে যাওয়া হবে। প্রশান্ত কাকিয়া গুম মেরে আছেন, কিছুই বলছেন না। নয়না বলছে, আমারও তাই মত, বডি রেখে আর লাভ নেই। ওর দিদি আসতে পারবেন না। শি ইজ 8 months প্রেগনেন্ট। তাহলে কটার সময়? জহর, একটা কথা বলবো? জুলি কাকিমার নেই, একটা ডেড বডি।
সব ডেড বডি এক, তা নিয়ে আদিক্ষেতা করার কোনো মানে হয় না। তোমার যদি অফিসে জরুরি কাজ থাকে সেটা ফেলে শ্মশানে দৌড়ে আসা অ্যাবসলিউটলি আননেসেসারি। সৎকার সমিতির গাড়ি বলা আছে, এখন ডেড বডি ঠিক কখন আসবে কেওড়া তলায় শুনেছি লাইন দিতে হয়, সবটাই আনসার্টেন। তাহলে আমার না গেলেও চলে? সেটা তুমি বিবেচনা করে দেখো, আমার মতটা বললাম। এরপর একদিন আমরা সবাই মিলে বসে জুলি কাকিমার কথা বলবো। শ্মশানে যাওয়া বা না যাওয়া ইমেটেরিয়াল। শ্রেয়া, কি? না কিছু না। অফিসে বসে কাঁদতে নেই জহর। না না ঠিক আছে, সন্ধ্যের পর এসো, তখন দেখা হবে। টেলিফোনটা রাখার পরেও জহরের শরীরটা কাঁপছে। সত্যি হঠাৎ কান্না এসে গেল। শ্রেয়া ঠিক বুঝতে পেরেছে। কি করে বুঝল? সব ডেড বডি এক। শ্রেয়া বিজ্ঞানের ছাত্রী, তাই অনায়াসে এমন কথা বলতে পারল। জহর বিজ্ঞান ভুলে গেছে, এরকম কথা সে ভাবতেই পারে না। অবশ্য শ্মশানে যাবার ব্যাপারে তার মন সায় দিচ্ছিল না একেবারেই। ইলেকট্রিক চুল্লিতে তো কিছু দেখাও যায় না, তবু কান্না আসছে। বাথরুমে দৌড়ে গিয়ে চোখে জল দিতে লাগলো জহর। পুরো অফিস করে তারপর সহকর্মীদের জটলায় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জহর থিয়েটার রোডে পৌঁছালো 6:45। দরজা খুলে দিল সাদা উর্দি পরা একজন আড়দালি গোছের লোক। এরকম কাজের লোক বোধহয় দৈনিক রেটে ভাড়া পাওয়া যায়। অ্যাপার্টমেন্ট একদম ফাঁকা, কেউ নেই। এ যেন শূন্যতার চেয়েও আরো চরম শূন্যতা। আড়দালিটি জানালেন যে সাহেব ভিতরের ঘরে ঘুমোচ্ছেন। শ্মশানের কাজ শেষ হয়ে গেছে বেলা 3টের মধ্যে। হ্যাঁ, সাহেবের মেয়ে এতক্ষণ ছিলেন, এই একটু আগে বেরিয়ে গেছেন আরেকজন মেম সাহেবের সঙ্গে। ঘন্টা 2 পরে ফিরবেন বলে গেছেন। জহর বসে একটা সিগারেট ধরালো। তার মায়ের মৃত্যুর সময় সে দেখেছে কোথা থেকে দূর দূর সম্পর্কের আত্মীয় স্বজন এসে বসে থেকেছে বহুক্ষণ। 3-4 দিন সারা বাড়ি একেবারে ভর্তি। কেউ কেউ হঠাৎ ডুকরে কেঁদে উঠেছে, কেউ কেউ শুরু করেছে লম্বা গল্প। এখনো তাদের পাড়ায় কোনো মৃত্যু হলে সেই একই রকম দৃশ্য। গরিবদের শোক এই রকম। অনেকেই অযাচিতভাবে আসে, নানা রকম উপদেশ দেয়। সেই সময় নাকি একা থাকতে নেই। এদের এখানে অন্য রকম। এখানে কেউ চেঁচিয়ে কাঁদে না। চেনাশোনা আত্মীয় স্বজন আর কেউ নেই, তা তো হতে পারে না। খবরের কাগজ থেকে সবাই জেনেছে, হয়তো তারা এসে 2-10 মিনিট চুপ করে দাঁড়িয়ে থেকে শোক জানিয়ে গেছে। নয়না শ্রেয়ারই মতন বিজ্ঞান নিয়ে গবেষণা করে, সেও মায়ের জন্য পা ছড়িয়ে বসে কাঁদবে না। দুপুরে পোড়ানো হয়েছে মাকে, এরই মধ্যে সে বাবাকে একলা রেখে বাইরে বেরিয়েছে। জহর শুধু শুধু বসে থেকে কি করবে? বারবার তার চোখ যাচ্ছে পিয়ানোটার দিকে, সামনের টুলটা। জুলি কাকিমা যেন এখনো ওখানে বসে বাজাচ্ছেন। জহর শুনতে পাচ্ছে টুংটাং শব্দ। জহর উঠে পড়ল। প্রশান্ত কাকাকে ডেকে তোলার প্রশ্নই ওঠে না। প্রশান্ত কাকা জেগে থাকলেও তার সঙ্গে কি কথা বলতো জহর? তিনি নিজে থেকে তো কোনো কথাই বলছেন না। এমনিতেই সে শুধু প্রশান্ত কাকার সঙ্গে বসে কখনো 2-4 মিনিটের বেশি কথা বলেনি। কেমন যেন জড়তা বোধ করেছে। জহর যে এসেছিল সে কথাটা অন্যরা জানবে কি করে? জানানো কি দরকার? না, কোনো মানে হয় না। জহর সারা ঘরটার দিকে একবার চোখ বুলিয়ে নিল, আবার ঠিক আগেকারই মতন, যেন এক্ষুনি জুলি কাকিমা ভেতর থেকে আসবেন। মাত্র পরশুদিন ঘটেছে ঘটনাটা। আজ সন্ধেবেলাতেই ঘরটা শূন্য। এবার থেকে এরকম শূন্যই থাকবে। আর কিসের টানে অন্যরা আসবে এখানে? অন্যমনস্কভাবে লিফটের বদলে সিঁড়ি দিয়ে নেমে এলো জহর। গেট দিয়ে বেরোবার সঙ্গে সঙ্গে খপ করে একজন তার হাত চেপে ধরল। জহর চমকে উঠে মুখ ফিরিয়ে দেখল অখিল। অখিলের এরকম চেহারা জহর আগে কখনো দেখেনি। অখিল সব জায়গায় সাজগোজে টিপটপ থাকে, মদ খেয়ে মাতালো হয় না। আজ তার একই দশা। পাঞ্জাবিতে ঝোলের দাগ, থুতনির ফ্রেঞ্চ কাট দাড়ি ভেজা, চোখ টকটকে লাল,
চুল উস্কো খুস্কো। জড়ানো গলায় বলল, এই শালা, তুই ওপরে কি করছিলি? ওখানে আর কি আছে? জহর বলল, তুমি তুমি এখানে দাঁড়িয়ে আছো কতক্ষণ? খেয়ে জানে কতক্ষণ। মাল খেতে যাচ্ছি আর উঠে উঠে আসছি। এখানে এসে মনে পড়ছে আর তো ওপরে যাওয়ার কোনো কারণ নেই। চল চল, আমার সঙ্গে মাল খাবি, চল। না অখিল, তুমি তো জানো। যাবি না মানে? আলবাত যেতে হবে, তোর ঘাড় যাবে। জহরকে ধরে একটা হ্যাঁচকা টান দিতে গিয়ে অখিল নিজেই হুড়মুড়িয়ে পড়ে গেল রাস্তায়। পথচারীরা তাকিয়ে দেখার জন্য দাঁড়িয়ে গেল। জহর রাগ করেনি। এক একজনের প্রতিক্রিয়া এক এক রকম। কোনো ব্যাপারে বেশি আঘাত পেলে মদ্যপায়ীরা বেশি মদ খায়, এ তো জানা কথাই। দুঃখ ভোলবার জন্য মদে ডুব দেয়, যেমন দেবদাস। অখিলের আজ সেরকম হয়েছে। সে অখিলের হাত ধরে তুলে দিয়ে নরমভাবে বলল, কিছু হয়নি, কিছু হয়নি, ঠিক আছে। অখিল ধুলো ছাড়তে ছাড়তে দাঁড়িয়ে পড়া লোকগুলোকে চোখ রাঙিয়ে বলল, কি দেখছেন? সং দেখছেন? মদ খেয়েছি, বেশ করেছি। জহর তাকে টানতে টানতে দূরে নিয়ে গেল। অখিল বিড়বিড় করে বলল, মাথায় খুব জোর লেগেছে, মাথাটা ফেটে গেছে নাকি দেখতো। জহর তার মাথায় হাত বুলিয়ে বলল, না, সেরকম তো কিছু দেখছি না। অখিল বলল, আরো মাল খেতে হবে, চ গ্রিন হাউসে যাই। জহর বলল, কি করছো অখিল? তোমার পা টলছে, এরপর বাড়ি ফিরবে কি করে? বাড়ি ফিরতেই হবে এমন কেউ মাথা দিব্যে দিয়েছে? চল চল। তাহলে ভাই আমায় মাফ করতে হবে, আমায় ছেড়ে দাও, আমি বাড়ি যাব। আবার জহরের হাত জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় অখিল বলল, তুই আমায় ছেড়ে চলে যাবি? যা সালা, আর কোনো দিনও তোর সঙ্গে দেখা হবে না। বৌদি নেই, বৌদি নেই। আচমকা জহরকে ছেড়ে দিয়ে ছুটে রাস্তা পার হতে গেল অখিল। একসঙ্গে ৩-৪টে গাড়ি ব্রেক কষল। একটা ট্যাক্সির চাকার তলায় নির্ঘাত পড়ে গেছে, এই ভেবেই চোখ বুজে ফেলল জহর। অখিল একদিন বলেছিল মাতালের একটা আলাদা ভগবান আছে, সেই ভগবান সবসময় মাতালদের বাঁচিয়ে দেয়। সেই কথাটা মিথ্যে প্রমাণ হয়ে যাচ্ছিল এক্ষুনি। সব ভগবানেরই তো মাঝে মাঝে ছুটি দরকার। এই মুহূর্তে যে অখিলকে বাঁচালো সে ভগবান নয়, ট্যাক্সি ড্রাইভার। দারুণভাবে ব্রেক কষায় তার ট্যাক্সি অখিলকে ছুঁয়েছে শুধু, আর 1 ইঞ্চি এগোলে অখিল শেষ হয়ে যেত। সব ড্রাইভাররা অখিলকে গালাগাল দিতে শুরু করেছে। এবারও তার পাশে গিয়ে দাঁড়ালো জহর। অখিল জড়ানো গলায় বলল, আমার চশমাটা কোথায় গেল? একজন কেউ খুঁজে দিল চশমাটা। সামনে একটা খালি ট্যাক্সি পেয়ে তাতে অখিলকে তুলে বসল জহর। কড়া গলায় বলল, আমি তোমায় বাড়ি পৌঁছে দিচ্ছি, তোমার বাড়ি কোন দিকে বলো। অখিল মিনমিন করে বলল, ফুলডাঙ্গায়, সিআইটি দিয়ে যেতে বলো। তারপরে জহরের কাঁধে মাথা রেখে সে কাঁদতে লাগলো হু হু করে। বৌদি নেই, বৌদি নেই, বৌদি যে আমার জীবনে কতখানি ছিল তুই বুঝবি না জহর। আমাকে যে কি ভালোবাসতো, এরকম যে কোনো মানুষ হতে পারে এত ভালো। ওফ, কোন শহরের বাচ্চাটা তাকে মেরে দিল। পৃথিবীটা নরক হয়ে যাচ্ছে 3 দিন জহর। তুই আমায় বাড়ি পৌঁছে দিচ্ছিস, তুই আমার হয়ে একটা শুয়োরের বাচ্চাকে মারতে গিয়েছিলি। তুই আমার খাঁটি বন্ধু, আমিও নরকে ডুবে গেছি। অখিল এর আগে কখনো জহরকে তুই বলেনি। একজনের মৃত্যু হঠাৎ যেন অনেককে ঘনিষ্ঠ করে দিয়েছে। একটু পরে সোজা হয়ে বসে অখিল বলল, একটা সিগারেট দে। দুজনে সিগারেট ধরাবার পর অখিল তেতো গলায় বলল, ওই শালা বুড়োটাই দায়ী। বুড়োটা মানে কে? ওই যে ডক্টর প্রশান্ত বোস, সবসময় ভারী কি সেজে থাকে, সমাজ সেবা না চাই, 1 নম্বরের পারভার্ট। কি বলছিস অখিল?
যা বলছি ঠিকই বলছি। অখিল সেনগুপ্ত কখনো বাজে কথা বলে না। বেশ্যাদের ছেলে মেয়েদের উপকার করার জন্য প্রাণ ঢেলে দিচ্ছে, তাই না? বুড়ো ওখানে একজন রক্ষিতা রেখেছে। নিজের বাড়িতে এমন সুন্দরী বউ, তবু অন্যদিকে ছোঁকছ। এসব জেনে ফেলেছিল বলেই তো জুলি বৌদির মনে ইদানিং একেবারে শান্তি ছিল না। এ কখনো সত্যি হতে পারে? আমরা তো কিছুই বুঝতে পারিনি। তোরা কেউ বোঝার চেষ্টা করেছিলি? জুলি বৌদি আমাকে সব কথা খুলে বলতো। ক্লিনিক বন্ধ হয়ে যায় 6:30টার সময়। তারপরেও ডাক্তার বোস সোনাগাছিতে কি করতো অত রাত পর্যন্ত? সন্দেহ হওয়ায় আমি কয়েকদিন ফলো করেছি। গ্রে স্ট্রিট আর সেন্ট্রাল অ্যাভিনিউ এর মোড় থেকে এগিয়ে বাঁদিকে গলি, কয়েকখানা বাড়ি ছেড়ে এক বাড়ির একতলায় একটা ওষুধের দোকান। সেই বাড়ির 3 তলায় থাকে ডাক্তার বোসের রক্ষিতা। আমি ওই বাড়ির সামনে রেগুলার ওর গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। তুই আর দুনিয়াটা কতটুকু চিনিস, কটা মানুষ দেখেছিস? আমার ধারণা ডক্টর বোসই বউকে খুন করেছে। নিজের হাতে না হলেও ভাড়াটে গুন্ডা লাগিয়ে এরকম তো আজকাল আকছার হয়। 1,000-5 দিলেই খুনি পাওয়া যায়। কিন্তু উনি খুন করাবেন কেন? হয়তো গয়নাগুলো দরকার ছিল, কিংবা জুলি বৌদি সব জেনে ফেলেছিল। অনেক কারণ থাকতে পারে। দেখা যাক না পুলিশ কি করে, তারপর আমি সব জানাবো। আমি ছাড়বো না, যেই ও কাজ করুক আমি প্রতিশোধ নেবই। জহর, তোর প্রতিশোধ নিতে ইচ্ছে করে না? তা করে। আসানসোল থেকে ফোন করেছিলাম। তুই যখন আমাকে খবরটা দিলি, বাঁই করে আমার মাথাটা ঘুরে গিয়েছিল। এত আনএক্সপেক্টেড, এত বড় আঘাত আমি জীবনে পাইনি। তুই আসানসোল কবে গিয়েছিলি অখিল? মঙ্গলবার ভোরের ট্রেনে। মস্ত বড় একটা অর্ডার পাওয়ার আশা ছিল, কাজ কিছুই হলো না। খবরটা পেয়েই কাল ফিরে আসতে হলো। তাও কত ঝামেলা। পার্সটা হারিয়ে ফেলেছি, কিংবা কেউ চুরি করেছে। টাকা পয়সা কিচ্ছু নেই। কার্ডগুলোর জন্য থানায় ডায়েরি করতে হলো। তারপর কতজনের কাছ থেকে ধার করে। মঙ্গলবার গিয়ে বৃহস্পতিবার ফিরলি? ইয়েস, অন্তত শনিবার পর্যন্ত থাকা দরকার ছিল। সে আমার যত টাকাই লস হোক কোনো দুঃখ নেই, কিন্তু বৌদি বৌদি জীবনে যেন একটা ধস নেমে গেল। তোদের সঙ্গেই বা আর কোথায় দেখা হবে বল? সেদিক থেকে সবচেয়ে বেশি ক্ষতি আমার। আবার পুরনো গর্তে ফিরে যাব। ফুলডাঙায় সরু গলির মধ্যে ট্যাক্সি ঢোকাতে ড্রাইভার আপত্তি জানালো। তবু অখিল তাকে ধমকাতে লাগলো। চলো চলো বলছি, আমি রোজ ট্যাক্সিতে ফিরি। বাচ্চারা খেলছে। রাস্তার ধারে খাটিয়া পেতে লোক বসে আছে। কোনো রকমে সেই গলিটা পেরোবার পর আবার একটা চওড়া জায়গা, হাউজিং এস্টেট, লোহার গেট, ভেতরে বাগান, ছোট ছোট দোতলা বাড়ি, তারই মধ্যে একটি অখিলের। বেশ সুন্দর ছিমছাম। ট্যাক্সি থেকে নামতে গিয়ে আবার হুমড়ি খেয়ে পড়ে গেল অখিল। এবার পা মুচকেছে, আ শুরু করেছে। জহর তাকে ধরে ধরে নিয়ে এলো। ট্যাক্সির ভাড়া মেটাতে হলো তাকেই। বেল দিতে হলো না। দরজা খুলে দিল একটি মেয়ে, 13-14 বছর বয়স, হলুদ ফ্রক পরা, টানা টানা দুটো চোখ। অখিল ধরা গলায় বলল, আয় জহর, একটু ভিতরে বসে যা। জহর বলল, আজ থাক। আরে, আমার বউয়ের সঙ্গে আলাপ করবি না এত দূর এসে? মেয়েটি বলল, আসুন। কেয়া? ভিতরে এনে বসা। জহর কাকা, আমার কলেজ জীবনের বন্ধু। ছোট হলেও বেশ একটি সাজানো বসবার ঘর আছে। গুটি কতক বেতের চেয়ার, মাঝখানে একটা ছোট নিচু টেবিল। দেওয়ালে কয়েকখানা বিভিন্ন রকমের ফুলের ছবি বাঁধানো। একদিকের দেওয়াল জোড়া ভারতের রঙিন মানচিত্র। অখিল জহরের চেয়ে অনেক বেশি অবস্থাপন্ন, তা বোঝাই যাচ্ছে, কিন্তু বড় ব্যবসায়ীদের মতন বাড়ি মনে হলো না। অখিল বলেছিল তার নিজস্ব কোম্পানি আছে, সেখানে সে জহরকে চাকরি দিতে চেয়েছিল। ধপাস করে একটা চেয়ারে বসে পড়ে অখিল বলল,
কই গো জয়া, এসো, আমার এক বন্ধু এসেছে, আমায় বাড়ি পৌঁছে দিল। দরজার কাছে এসে দাঁড়ালো জয়া। প্রথম দর্শনে মনে হয় অখিলের চেয়ে তার বয়স বেশি। বেশ লম্বা, মুখখানা শান্ত ধরনের। হাত জোর করে নমস্কার জানালো। অখিল জহরকে বলল, কে রে, মহিলাদের প্রথম দেখলে উঠে দাঁড়াতে হয় জানিস না? জহর সত্যিই জানে না। জুলি কাকিমার ফ্ল্যাটের কেউ তাকে এটা শেখায়নি। সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। জয়া বলল, বসুন বসুন। কেয়া, বোতল আর গেলাস নিয়ে আয়। বাবা, এখন আবার খাবে? আর একটু খেতে হবে, না হলে ঘুম আসবে না। জয়া বলল, আপনি তো বাইরে কোথাও থাকেন, ফিরবেন কে করে? সেটা আবার কোনো প্রবলেম নাকি? এখান থেকে শিয়ালদা আর উল্টোডাঙ্গা দুটোই কাছে, ট্যাক্সিতে 10 মিনিট। জহর বলল, আমি বেশিক্ষণ বসবো না। কেয়া দুটো গেলাস আর একটা অর্ধেক ভর্তি মদের বোতল নিয়ে এলো। অখিল বলল, দুটো গেলাস লাগবে না, ও খায় না, সাধু পুরুষ। জয়া বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি এসব খান না? জহর দুদিকে মাথা নাড়ল। একে পেলেন কোথায়? আপনি সঙ্গে ছিলেন না? না, রাস্তায় হঠাৎ দেখা। মাতালদের কেউ সাধারণত বাড়ি পৌঁছে দিতে চায় না, কেন জানেন? বউরা মনে করে সঙ্গী সাথীগুলোই তাদের স্বামীকে জোর করে বেশি খাইয়ে দিয়েছে। সেই জন্য যারা পৌঁছে দিতে আসে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। আমি অবশ্য সেরকম মনে করি না। ওকে কে জোর করে বেশি খাওয়াবে? ও নিজেই তো সকলের চেয়ে বেশি খায়। আপনি আজ প্রশান্তদার বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ। কি হয়ে গেল বলুন তো? জুলি বৌদিকে আমি দেখেছি অনেক দিন আগে। আমার দাদাও আর্মিতে ছিলেন, প্রশান্তদার সঙ্গে খুব ভাব ছিল। অখিল বলল, সিমলায়? না, মিরাটে। আমি তখন কিছুদিন ওখানে গিয়েছিলাম। প্রশান্তদা বয়সে অনেক বড়, কিন্তু দাদার দেখা দেখি আমরাও প্রশান্তদা বলতাম। আমার দাদারা ওদিকেই রয়ে গেল। প্রশান্তদা কলকাতায় আসবার পরই দাদাই আবার যোগাযোগ করিয়ে দেয়। আপনি ওখানে যান না কেন? আপনাকে তো দেখিনি। হ্যাঁ, একবার দুবার গেছি। আমি একটা স্কুলে পড়াই, সময় পাই না। তাছাড়া জুলি বৌদি ছেলেদের সঙ্গে আড্ডা দিতে যতটা পছন্দ করতেন, মেয়েদের সঙ্গে ততটা নয়। অখিল প্রতিবাদ করে বলল, মোটেই না, বাজে কথা, ওখানে অনেক মেয়েরা আসে। জয়া ভ্রুভঙ্গি করে বলল, আর তাদের টানেই তো তুমি ঘন ঘন ওখানে যাও। সঙ্গে বউ থাকলে অসুবিধা। কেয়া বলল, আমার স্কুলের বন্ধুরা বলে তোর বাবার এখনো বেশ হিরো হিরো চেহারা। জয়া বলল, সবচেয়ে দুঃখের কথা কি জানেন? জুলি বৌদির সঙ্গে আমার টেলিফোনে কথা হতো মাঝে মাঝে। হঠাৎ কয়েকদিন আগে ফোন করে আমাকে গত মঙ্গলবার যাবার জন্য নেমন্তন্ন করেছিলেন, বিশেষ করে বলেছিলেন। কিন্তু মঙ্গলবার ভোরেই তো অখিল আসানসোল চলে গেল। মেয়ে দুটোকে নিয়ে আমি যাব ঠিক করেছিলাম, কিন্তু কেয়া কিছুতেই রাজি হলো না। ওকে আমি কখনো একা রেখে যাই না বাড়িতে, তাই যাওয়াই হলো না। পরে খবরটা শুনে এত খারাপ লাগলো। কেয়া বলল, আমাকে দায়ী করো না মা, আমি কি জানতাম এরম কিছু হবে? ছোট মেয়েটির বয়স 9-10 বছর। সে এসে দাঁড়ালো মায়ের পাশে। জহর তার নাম জিজ্ঞেস করতে সে স্পষ্ট গলায় বলল, দেয়া। জহর দুবার জিজ্ঞেস করেও বুঝতে পারল না ভুল শুনছে কিনা। সে দেয়া কথাটার মানে জানে না। অখিল সেটা বুঝতে পেরে বলল, গগনে গগনে ডাকে দেয়া, গান আছে শুনিসনি? দেয়া মানে মেঘ। জয়া বলল, আপনি আমাদের সঙ্গে খেয়ে নিন না, বাড়িতে যা আছে। জহর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে বলল, না না, আমাকে এখন ফিরতে হবে, বাড়িতে কিছু বলা নেই। অখিল বলল, আজ বাড়িতে কিছু ভালো মাছ টাছ আছে, খাওয়াবে যদি ভালো করে খাওয়াবে, আরেকদিন নেমন্তন্ন করে খাওয়াও। জয়া বলল, ঠিক আছে, আরেকদিন আসবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই আসবো। পুলিশের এরকম তৎপরতার নজির খুবই দুর্লভ।
মাত্র 4 দিনের মধ্যে ঝুলি বসু নৃশংস হত্যার সমাধান হয়ে গেল। ডাক্তার প্রশান্ত বসু প্রাক্তন আর্মি অফিসার, সেই জন্যই বোধহয় পুলিশ বেশি সক্রিয় ছিল। তাছাড়া সরকারি ওপর মহলের অনেকেও তাকে চেনে। সিরাজুল তারিখেরই পুরো কৃতিত্ব। তিনি পরিচারিকা বেলার খোঁজে গিয়েছিলেন মুর্শিদাবাদ। বেলার সত্যি খুব অসুখ, বুকে ব্যথা। তার যে ছেলে জেল খেটেছিল সে এখন মুদির দোকান খুলেছে। সে আর কোনো খারাপ দলে মেশে না। বেলার কাছেই সন্ধান পাওয়া গেল রঘুর। রঘু আগে ওই ফ্ল্যাটে কাজ করত। প্রশান্ত বসুর সঙ্গে মুখে মুখে কথা বলায় তিনি তাকে তাড়িয়ে দিয়েছিলেন। রঘু তবু ও বাড়ির নিচের তলায় কাজের লোকদের সঙ্গে গল্প করার জন্য আসতো মাঝে মাঝে। বেলার সঙ্গে দেখা হলে তার মনিব সম্পর্কে বেঁকা বেঁকা কথা বলতো। রঘু পরে কাজ নিয়েছিল বেহালার রায়বাড়িতে। সিরাজুল তারিক সেখানে গিয়ে খোঁজ নিয়ে জানলেন সে বাড়ি থেকেও মাস 6 আগে তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে উদ্ধত স্বভাবের জন্য। তবে রায়বাড়িতে রঘুর দেশের বাড়ির ঠিকানা পাওয়া গেল। হুগলি জেলায় খোলাপোতা গ্রাম। রঘুর পুরো নাম রঘুনাথ দাস। ভোরবেলা সিরাজুল তারিক খোলাপোতা গ্রামে রঘুর বাড়িতে আচমকা হানা দিলেন। রঘু তো ছিলই সেখানে। তার ঘর সার্চ করে পাওয়া গেল 30,000 টাকা এবং এক গাদা গয়না। বুদ্ধর মতন সে গয়নাগুলো মাটির তলায় পুঁতেও রাখেনি। বামাল রঘুকে নিয়ে আসা হয়েছে কলকাতায়। রঘুকে জুলি বসু চিনতেন। সে নিশ্চয়ই সেদিন এসে কাকুতি মিনতি করায় জুলি বসু দরজা খুলে দিয়েছিলেন। তার সঙ্গে আর কেউ ছিল কিনা জানা যাচ্ছে না এখন। অবশ্য একজন কোমল স্বভাবের মহিলাকে গলা টিপে মারার জন্য সে একাই যথেষ্ট। সংবাদপত্রে পুরো বিবরণ বেরিয়েছে। আবার বহু বাড়িতে, ট্রামে, বাসে, অফিসে অফিসে জুলি বসুর নামটা আলোচ্য বিষয় হয়ে উঠল। তার স্বামী সন্দেহ থেকে মুক্তি পেলেন। জহরও খবরের কাগজ থেকেই খবরটা জানল। পড়তে পড়তেই জহরের ইচ্ছে হলো ছুটে গিয়ে জেলখানার গরাদ ভেঙে রঘুর টুটি চেপে মেরে ফেলতে। আদালতের বিচার হতে তো অনেকদিন সময় লাগে, ততদিনও ওর বেঁচে থাকার অধিকার নেই। এরকম ইচ্ছে অনেকেরই হয়, কজনই বা তা কার্যে পরিণত করে। ভেতরে ভেতরে ফুঁসতে ফুঁসতে কিছুক্ষণ পর স্নায়ুগুলো আবার স্বাভাবিক হয়ে যায়। অফিসে যাবার কথা মনে পড়ে। আজকে অফিসের পর একবার থিয়েটার রোডে যাওয়া উচিত। কে কে আসতে পারে? অখিল আসবে না জানা কথা। সে প্রশান্ত বসুকে পছন্দ করে না। শ্রেয়া? রণবীর ঘোষাল সেদিনই বলে গিয়েছিলেন আর বোধহয় দেখা হবে না। নৈহাটির বাড়িতে ফোন নেই, কিন্তু জহর তার অফিসের ফোন নাম্বার শ্রেয়া অখিলদের দিয়ে রেখেছে। প্রশান্ত কাকার ফ্ল্যাটেও খাতায় লিখে এসেছে, কিন্তু কই, কেউ তো তাকে ডাকে না, কেউ ওকে প্রয়োজনীয় মনে করে না। প্রশান্ত বসু শ্রাদ্ধ অনুষ্ঠানে বিশ্বাস করেন না, তাই মন্ত্র পড়ে শ্রাদ্ধ কিংবা লোক খাওয়ানো দাওয়ানো কিছুই হবে না। আগামী রবিবার শুধু একটা স্মরণ সভা ও গান বাজনা হবে, সেটাও জানানো হয়েছে কাগজে বিজ্ঞাপন দিয়ে। জহর বরাবর জেনে এসেছে শ্রাদ্ধ না করলে হিন্দুর আত্মা স্বর্গে যেতে পারে না। নিরালম্ব বায়ুভূত আত্মাকে পিণ্ডদান করতে হয়। জুলি কাকিমার আত্মাও কি ভেসে বেড়াচ্ছে? আত্মা কি দেখতে পায়? এর মধ্যে জহর একদিনও জুলি কাকিমাকে স্বপ্নে দেখেনি। অফিস ছুটির পর জহর উল্টোডাঙ্গা স্টেশনে এসে ভিড় ছাড়িয়ে খানিকটা দূরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। নৈহাটি ট্রেন ধরবে না শিয়ালদার? আগে কলকাতা তার মন টানত, এখন সেখানে গিয়ে সে কি করবে? সে অখিলের পাল্লায় পড়তে চায় না। কলকাতায় তার নিজস্ব আত্মীয় স্বজন কেউ নেই। শ্রেয়া, লিপি, রণবীরদের সঙ্গেও সে অযাচিতভাবে দেখা করতে যাবে কেন? ওদের সঙ্গে কোনো আলোচনায় যোগ দেবার মতন যোগ্যতাও তো তার নেই। কেন্দ্রবিন্দুই সরে গেছে, এখন সবাই আবার আলাদা। দুদিন পরে জহর একটু আগে অফিস থেকে বেরিয়ে কলকাতায় এসে একাডেমি অফ ফাইন আর্টসে একটা নাটকের টিকিট কাটল। নাটক দেখতে তো আসতে পারে যে কেউ। শ্রেয়াকে প্রথম দৃশ্যে চিনতেই পারেনি জহর। সে সেজেছে চাষির মেয়ে, মুখে একটা বোকা বোকা ভাব, গলার আওয়াজটাও বদলে ফেলেছে একেবারে।
ক্রমশ দৃশ্যের পর দৃশ্যে তার চরিত্রের বদল হয়। মুখে ফুটে ওঠে বুদ্ধি ও দৃঢ়তার ছাপ, গলায় আসে তেজ। একেবারে শেষের দিকে সে এক দঙ্গল মেয়ের নেত্রী। হঠাৎ মরেও গেল দুম করে। অন্য একটি মেয়ে তাকে বিষ খাইয়ে মারল। নাটকটা তেমন কিছু ভালো লাগলো না জহরের, একটু একঘেয়ে, গান টান নেই, সব কথার মানেও বোঝা যায় না। শ্রেয়ার সঙ্গে সামনাসামনি দেখা হবে জহর আশা করেনি। শ্রেয়া নাটক দেখতে বলেছিল কয়েকবার, আগে আসা হয়নি। শেষ দুটো দৃশ্যে শ্রেয়া নেই, সে আগেই মেকআপ তুলে পোশাক বদলে ফেলেছে। আবার সেই জিন্স আর টি শার্ট। এখন তাকে দেখে কে বলবে একটু আগে সে এক চাষির মেয়ের ভূমিকায় নিখুঁত অভিনয় করেছে। দু তিনজন লোকের সঙ্গে কথা বলছে শ্রেয়া, এদিকে পিঠ ফেরানো। জহর দোনামোনা করতে লাগলো, ডাকবে কি ডাকবে না। নাটক সম্পর্কে তার মতামতের কি মূল্য আছে? শুধু ভালো লেগেছে বললে বোকা বোকা শোনাবে না? ওরা সব ইন্টেলেকচুয়াল। তার সহকর্মীদের ভাষায় আঁতেল, ওদের ভাষা অন্যরকম। তবু জহর দাঁড়িয়ে রইল। শ্রেয়াকে ডাকার অধিকার হয়তো নেই তার, কিন্তু দূর থেকে দেখার তো অধিকার আছে। দর্শকরা সবাই বেরিয়ে যাচ্ছে। একপাশে দাঁড়িয়ে সিগারেট টানছে জহর। শ্রেয়ার কথারও যেন শেষ নেই। অন্য লোক দুটি শ্রেয়ার কাছ থেকে বিদায় নিল। তারপর শ্রেয়া অন্যমনস্কভাবে হেঁটে গেল জহরের পাশ দিয়ে। জহরকে দেখতে পেল না, জহরও ডাকল না। খানিক দূর গিয়ে শ্রেয়া ফিরে তাকালো, ভুরু কুচকে বলল, জহর, তুমি নাটক দেখতে এসেছো? জহর মাথা নাড়ল। মনে মনে সে বলল, আসল সত্যি কথাটা এই যে আমি নাটক দেখতে আসিনি, তোমাকে দেখতে এসেছি। শ্রেয়া আবার জিজ্ঞেস করল, তুমি খবরটা শুনেছ? কি, রঘু ধরা পড়েছে সেটা? শ্রেয়া জহরের হাত ধরে টেনে একপাশে নিয়ে গিয়ে বলল, রঘুকে মিথ্যে মিথ্যে ধরেছে, টর্চার করেছে, রঘু খুন করেনি। রঘুর কাছে যে সবকিছু পাওয়া গেছে? দেখো, বাড়িতে কিছু একটা চুরি টুরি হলে লোকে কাজের লোকদের সন্দেহ করে, যেন তারা সবাই খারাপ। ভদ্রলোকেরা চুরি করে না। কিন্তু রঘুর কাছে জুলি কাকিমার গয়না, টাকা পয়সা। রঘু ছেলেটা ভালো নয় ঠিকই, কুসংসর্গে পড়েছে, তা বলে তার উপর খুনের দায় চাপানো হবে? সে 1000 বার অস্বীকার করেছে, তবু কেউ শোনেনি। তা বলে জুলি কাকিমার গয়না ওর কাছে গেল কি করে? ওগুলো জুলি কাকিমার গয়না নয়। তার মানে? ওগুলো সস্তার গয়না, বেশ কিছু ছোট গয়না। রেল ডাকাতদের একটা গ্যাংয়ের সঙ্গে ভিড়েছে রঘু। নিচে অ্যাকশনে যায় না, লুঠের মাল আর টাকা পয়সা নজরে রাখে। হুগলি জেলার পুলিশ তাদের একটা ডাকাতকে ধরেছে, সে লোকটাও রঘুকে তাদের দলের লোক হিসেবে স্বীকার করেছে। ট্রেনে আজকাল কেউ দামি গয়না পরে যায়? জুলি কাকিমা ওসব গয়না কখনো ছুঁয়েও দেখতেন না। নয়না কি ওগুলো দেখেই সে কথা বলেছে? তাহলে তো ব্যাপারটা আবার গোলমেলে হয়ে গেল। ব্যাপারটা খুব খারাপ দিকে গেছে জহর। পুলিশ এখন প্রশান্ত কাকাকে সন্দেহ করছে। কেউ একজন সিরাজুল তারেককে উড়ো ফোন করে প্রশান্ত কাকা সম্পর্কে অনেক খবর দিয়েছে। তাতে খুব আপসেট হয়ে পড়েছে নয়না। প্রশান্ত কাকার একটা ব্যাপার ঠিক এক্সপ্লেন করা যাচ্ছে না। রঘু ধরা পড়ার পর প্রশান্ত কাকাই প্রথম গয়নাগুলো দেখেছিলেন, আর সেগুলো জুলি কাকিমার গয়না বলে আইডেন্টিফাই করেছিলেন। সেটা হয়তো ওর যা মনের অবস্থা, তাছাড়া পুরুষ মানুষ কি গয়না টয়না ভালো চেনে? মোট কথা রঘু ও কাজ করেনি, সেটা ডেফিনিট। আমি বিশ্বাসই করতে পারছি না যে প্রশান্ত কাকা এরকম কাজ করতে পারেন। তোমার কি মনে হয়? জহরের চোখের সামনে বিদ্যুৎ ঝলকের মতন একটা দৃশ্য ভেসে উঠল। দৃশ্যটা সে বারবার সরিয়ে দেবার চেষ্টা করেছে। রঘু ধরা পড়ার পর মুছে ফেলতেই চেয়েছিল। আবার ফিরে এলো দৃশ্যটা। সে অস্পষ্টভাবে বলল, কি জানি, ঠিক বুঝতে পারছি না। যারা চলে যায় তাদের আর ফেরানো যায় না কিছুতেই, সেটা মেনে নিতেই হয়। কিন্তু যারা থাকে
তাদের জীবনটা যাতে এসব কারণে নষ্ট না হয় সেটাই দেখা দরকার। নয়না আমার বন্ধু, যদি প্রমাণ হয় যে তার বাবাই তার মাকে অমন নৃশংসভাবে খুন করেছে, তাহলে কি সে আর সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারবে? জহর চুপ করে রইল। শ্রেয়া আবার বলল, তুমি কি বাড়ি ফিরবে এখনই? চলো না থিয়েটার রোডে, নয়না থাকবে। তোমার সঙ্গে তো এখনো দেখাই হলো না। প্রশান্ত কাকা একটা ভালো করেছেন, কয়েকদিন যে একেবারে গুম হয়ে বসে থাকতেন সেটা কাটিয়ে উঠেছেন, আবার শুরু করেছেন কাজকর্ম। জহর মন ঠিক করে ফেলেছে। সে বলল, না, আজ থিয়েটার রোডে যেতে পারছি না, অন্য একটা কাজ আছে। তাহলে কাল এসো, কাল আমি ওখানে সন্ধেবেলা থাকবো। তার আগে সারাদিন বাড়িতে, ফোনও করতে পারো। শ্রেয়া, তোমার পার্ট খুব ভালো হয়েছে, ভালো লেগেছে আমার। তা তো লাগবেই, আমি কি খারাপ অভিনয় করি? জহর, তুমি আমাদের গ্রুপে যোগ দেবে? আমি জীবনে কখনো। ব্যাস ব্যাস, ও কথাটা শুনতে শুনতে কান পচে গেছে। আমরা অনেক কাজই জীবনে প্রথম করি। প্রথম যখন একটা মেয়েকে চুমু খেয়েছিলে, তখন কি ভেবেছিলে যে আগে তো কখনো চুমু খাইনি, তাহলে কি খাওয়া উচিত? আমাদের পরের নাটকে তোমার মতন টাফ চেয়ারের একটা ক্যারেক্টার আছে, তোমাকে ট্রায়াল দেওয়া হবে। যদি তোতলামি না থাকে তাহলে শিখিয়ে পড়িয়ে নেওয়া যাবে। যাকগে, সে তো এক্ষুনি নয়, কাল আসছো? আসবো। বাইরে এসে রাস্তা পেরিয়ে জহর উল্টো দিকের বাস ধরল। মনটা হঠাৎ ফুরফুরে হয়ে গেছে। শ্রেয়া তাকে তাদের দলে যোগ দেবার জন্য ডাক দিয়েছে। নাটকের অভিনয় হয়তো তার দ্বারা সম্ভব হবে না, তবু তো কয়েকদিন আসা হবে। মফস্বল ছেড়ে কলকাতায় আসা, তার আগে সেই দৃশ্যটার মীমাংসা দরকার। গ্রে স্ট্রিট আর সেন্ট্রাল অ্যাভিনিউ এর মোড়ে নেমে পড়ল জহর। এদিকেই কোথাও সোনাগাছির বেশ্যাপল্লী সে শুনেছে। বাঁদিকে প্রথম গলি, হ্যাঁ, একটা বাড়ির তলায় ওষুধের দোকান। 3 তলায় কয়েকটা ঘরে আলো জ্বলছে, সদর দরজা খোলা। সামনে একটা গাড়ি দাঁড়ানো আছে, প্রশান্ত কাকারই গাড়ি। অখিল কেন ঘোরাঘুরি করেছে এ পাড়ায়? সে কি ঝুলি কাকিমার অনুরোধেই প্রশান্ত কাকাকে অনুসরণ করত? সিঁড়ি দিয়ে সে উঠে এলো 3 তলায়। সিঁড়ির ঠিক সামনেই একটা ঘরের দরজার উপরে সাইনবোর্ড, তাতে লেখা পথের সাথী যৌনকর্মী কল্যাণ সমিতি, কেন্দ্রীয় কার্যালয়। ঘরের মধ্যে একটা টেবিল ঘিরে 2 জন মহিলা ও 3 জন পুরুষ, তাদের মধ্যে একজন প্রশান্ত কাকা। সবাই বেশ জোরে জোরে কথা বলছে। আগামী মাসে কোথাও একটা কনফারেন্স হবে, সেই সম্পর্কে আলোচনা। আড়াল থেকে একটুক্ষণ সেসব কথা শোনার পর জহর নামতে লাগলো সিঁড়ি দিয়ে। অখিল ভুল খবর দিয়েছে, কিংবা সে কি এবারের সামনে প্রশান্ত কাকার গাড়িটা কয়েকদিন দাঁড় করানো দেখেই খারাপ কিছু ধরে নিয়েছে? ওপরে উঠে এসে দেখেনি? জুলি কাকিমাকে কি অন্য কিছু বুঝিয়েছিল অখিল? এবার সে সেই দৃশ্যটাতে আবার মনোযোগ দিল। কোনো ফটোগ্রাফকে বারবার এনলার্জ করলে যেমন অনেক খুঁটিনাটি ধরা পড়ে, সেইভাবেই সে দৃশ্যটাকে বড় করতে চাইল। বুধবার দুপুরে, হ্যাঁ বুধবারই, নিশ্চিত বুধবার। তখন 2:45 হবে। জহর মোমিনপুরে একটা বাড়িতে জলের মেশিন সার্ভিস করে বেরিয়ে আসছিল। সামনেই একটা গলি। সেই গলির এক প্রান্তের একটা বাড়ির দরজা দিয়ে প্রথমে বেরিয়ে এলো একটি যুবতী। তারপর একজন লোক বেরিয়েই আবার ভিতরে ঢুকে গেল। যে লোকটি বেরিয়েই ঢুকে গেল তার থুতনিতে ফ্রেঞ্চ কাট দাড়ি, অনেকটা অখিলের মতো। যেন অখিল জহরকে দেখেই লুকিয়ে পড়ল ভেতরে। হয়তো অখিল নয়, চেহারার মিল তো থাকতেই পারে। ফ্রেঞ্চ কাট দাড়িতে অনেক লোককেই দূর থেকে একরকম দেখায়, কিন্তু মানুষের চেহারা ছাড়াও সব মিলিয়ে একটা ভঙ্গি থাকে। আঙুলের ছাপের মতন প্রত্যেক মানুষের সেই ভঙ্গিটাও আলাদা। দরজা দিয়ে বেরিয়েই আবার দ্রুত ভেতরে ঢুকে যাওয়ার ভঙ্গিটা অবিকল অখিলের মতন। অখিলের যা স্বভাব, তাতে অন্য মেয়েদের সঙ্গে প্রেম টেম করা তার পক্ষে অস্বাভাবিক কিছু নয়। যদি সেই লোকটি অখিলই হয়,
তাহলে জহরকে দেখে লজ্জায় লুকোতে পারে। অবশ্য লজ্জা পাবারই কি আছে। মুশকিল হচ্ছে দিনটা নিয়ে। সেদিন বুধবার। অখিল মঙ্গলবার আসানসোল চলে গেছে। বুধবার রাত্রে জুলি কাকিমা খুন হন। বৃহস্পতিবার সকালে অখিল আসানসোল থেকে ফোন করেছিল। তাহলে অখিল নয়, অন্য লোক। তবু দৃশ্যটা বারবার ফিরে আসছে কেন? যেন নিঃশব্দ দৃশ্যের কোনো ভাষা আছে। সে জহরকে কিছু বলতে চাইছে। যদি অখিল মঙ্গলবার আসানসোলে গিয়ে বৃহস্পতিবার রাত্রে ফেরে, তাহলে বুধবার মোমিনপুরে দেখা লোকটা অখিল হতেই পারে না। আসানসোল না গিয়েও তো টেলিফোনে বলা যায়, আমি আসানসোল থেকে কথা বলছি। আজকাল দিল্লি মুম্বাইয়ের ফোনের কথাও লোকাল কলের মতনই শোনায়। কিন্তু অখিল মিথ্যে কথা বলবে কেন? অখিলের বউ জয়াও তো বলল তার স্বামী মঙ্গলবার আসানসোল চলে গিয়েছিল। মঙ্গলবার গিয়ে বুধবার ফিরে আবার বুধবার বেশি রাতে আসানসোল যাওয়া। জহর একথা ভাবছে কেন? দৃশ্যটা যে তাকে ছাড়ছে না। ওটা আরেকবার মিলিয়ে না দেখলে জহর কিছুতেই শান্তি পাবে না। পরদিন সকালে জহর অফিসেই গেল না। খবরের কাগজে আবার জুলি বসুর হত্যাকাণ্ডের খবর বেরিয়েছে। এবারে স্পষ্ট ইঙ্গিত করা হয়েছে তার স্বামীর দিকে। প্রশান্ত বসুকে লালবাজারে ডেকে নিয়ে জেরা করা হয়েছে 2 ঘন্টা। বারান্দায় বসে একটার পর একটা সিগারেট পোড়াতে লাগলো জহর। শান্তা 2 বার তাড়া দিয়ে গেছে। দীনেশও একবার জিজ্ঞেস করে গেলেন, কিরে অফিস যাবি না? জহর মনস্থির করতে পারছে না। নৈহাটি আর উল্টোডাঙা, সল্ট লেক, এর মধ্যেই তার জীবন সীমাবদ্ধ থাকলে ক্ষতি কি? কি দরকার তার কলকাতায় যাবার? চুলি কাকিমার সঙ্গে পরিচয় হবার আগে পর্যন্ত যেমন চলছিল তেমনই চলুক না। এইভাবেই তো অনেকের জীবন কেটে যায়। রবীন্দ্রসঙ্গীত, অতুল প্রসাদের গান, স্টিফেন হকিং, একাডেমি অফ ফাইন আর্টস, এইসব এই গরিবের সংসারে ঢুকলে সব লণ্ডভণ্ড হয়ে যাবে না? ওসব সকলের জন্য নয়। হঠাৎ গায়ে জামা গলিয়ে শান্তাকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল জহর। হনহন করে স্টেশনে যেতেই পেয়ে গেল ট্রেন। শিয়ালদা নেমেই বাসে চলে এলো মোমিনপুর। দাঁড়ালো সেই গলিটার কাছে। ওই সেই কোণের বাড়ি, সবুজ রঙের দরজা। যুবতীটির মুখ এখন একেবারে স্পষ্ট। আরেকটি ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা মুখ। সেই মুখটা কার? জহর আস্তে আস্তে এগোল। কেন সে এসেছে? অখিল কি করে বা না করে তা নিয়ে সে কেন মাথা ঘামাচ্ছে? অফিস না গেলে অন্যরকম মানে হবে, যেন সে সরে থাকতে চাইছে আন্দোলন থেকে। কিন্তু কেউ যেন ঘাড় ধরে তাকে টেনে এনেছে এখানে। সবুজ দরজাটায় ঠকঠক করতে করতেও জহরের মনে হলো, বাড়িতে যদি কেউ না থাকে বেশ ভালো হয়। তাহলে সে অনায়াসে ফিরে যেতে পারে, আর এই ব্যাপার নিয়ে মাথা ঘামাবে না। দরজা খুলে দিল একটি মেয়ে, সেই যুবতী। শাড়িটা কম দামি বা বেশি দামি যাই হোক, মুখের একটা ভাব থাকে। তা দেখে মনে হয় এই মেয়েটাকে থিয়েটার রোডের ফ্ল্যাটের জমাইতে একেবারে মানাবে না। শ্রেয়া বা লিপির মতন মেয়েদের সঙ্গে কথা বলার যোগ্যতাই এর নেই, অথচ মুখে একটা সারল্য আছে। অখিলের মতন একজন চৌকস লোকের ওই রকম বান্ধবী? তাহলে ভুলই দেখেছে জহর। মেয়েটি জিজ্ঞাস্যভাবে তাকিয়ে আছে। একটা কিছু তো বলতেই হবে। জহর বলল, নমস্কার, আপনার বাড়িতে অ্যাকোয়াগার্ড মেশিন আছে? আছে, এই তো নতুন বসিয়েছি। কোম্পানি থেকে আমাকে পাঠিয়েছে, একবার চেক করে দেখে যেতে চাই। আসুন। আন্দাজে ঢিল মারা। যদি মেয়েটি বলতো নেই, জহর তাহলে যন্ত্রটার গুণাগুণ বিষয়ে 2-4 কথা বলেই বিদায় নিত। তার কাছে কোম্পানির আইডেন্টিটি কার্ড আছে। পাশাপাশি 2খানা ঘর। বারান্দার এক পাশ ঢাকা দিয়ে রান্নার জায়গা। একটা ঘরের মধ্যেই ফ্রিজ, সেখানেই জলের শোধন যন্ত্র। নিম্ন মধ্যবিত্ত পরিবেশের মধ্যে কিছুটা জালিয়াতির ভাব আছে। বাড়িতে আর কেউ নেই।
মেয়েটির সঙ্গে দু চারটি টুকিটাকি কথা বলতে বলতে সে ঘরের মধ্যে আর চোখে দেখে নিল একটা আলনায় অনেক জামা কাপড়ের মধ্যে দুটো পুরুষের জামা ঝুলছে, একটা লুঙ্গি। খাটের পাশে একটা টেবিলের ওপর একটা ফ্রেমে বাঁধানো ছোট ছবি। ছবিটা একটু বেঁকা করে রাখা, খাটের এক পাশে না গেলে ঠিক দেখা যাবে না। মেয়েটি জিজ্ঞেস করল, আপনার কি বেশি সময় লাগবে? না, এই তো হয়ে গেছে। এই লাল আলোটা জ্বলে কিনা দেখে নেবেন, আর সব ঠিক আছে। সঙ্গে সঙ্গে সে বেরিয়ে পড়ল। গলি থেকে বেরিয়ে রাস্তার উল্টো দিকে গেল বটে, কিন্তু বাস ধরার দিকে মন নেই। সেই লোকটি অখিল ছিল কিনা তা প্রমাণ হলো না। মেয়েটির ঘরে একজন পুরুষ মানুষ থাকে, শুধু এইটুকুই বোঝা গেল। সে তো ওর স্বামীও হতে পারে। অথচ কেন জহরের মনে হচ্ছে মেয়েটি বিবাহিতা নয়? সিঁদুর টিঁদুর আজকাল অনেকেই লাগায় না। তাছাড়া মেয়েটি মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে। এ পাড়ায় এরকম অনেকে মিলেমিশে থাকে। 1.5 ঘন্টা সেখানে দাঁড়িয়ে থাকার পর গলির মোড়ে একটা ট্যাক্সি এসে থামল। তার থেকে নামলো অখিল, খুব ব্যস্ত ভঙ্গি। এতক্ষণে জহর নিশ্চিন্ত হলো বটে, কিন্তু হঠাৎ তার ভয়ও করতে লাগলো। একজনের গোপন জীবনে ঢুকে পড়া কি ঠিক হলো? যদি আরো ভয়ঙ্কর কিছু গোপন থাকে? অখিল মিথ্যে কথা বলেছে। বুধবার সে আসানসোলে ছিল না। কেন মিথ্যে কথা বলল? ব্যবসার জন্য বাইরে যাবার নাম করে সে মমিনপুরে এসে থাকে। আজও অখিল এসে না পড়লে জহর সে ব্যাপারে নিশ্চিত হতে পারত না। অখিলের দুটো সংসার। প্রশান্ত বসু সম্পর্কে অখিল যে অভিযোগ করেছিল, সে নিজেই সেরকম জীবনযাপন করে। এত টাকা উপার্জন করে অখিল। প্রকাশ্য জায়গায় একজন স্মাগলার তাকে ঘুষি মারে। যতদূর মনে হয় টাকা পয়সার ব্যাপারে কথার খেলাপের জন্যই লোকটি রেগে গিয়েছিল। সেখান থেকে জহর চলে এলো হাওড়া স্টেশনে। আসানসোল যাবার কি ট্রেন আছে খোঁজ নিল। তার ইচ্ছে করল তক্ষুনি আসানসোল চলে যেতে, যেন তার নিয়তি সেখানে টানছে, যেতেই হবে। কিন্তু তার পকেটে বেশি টাকা নেই। বাড়ির বাইরে সে কখনো রাত কাটায় না। বাড়িতে কোনো খবর না দিলে শান্তারা সারা রাত জেগে থাকবে। থানায় খবর দিতে হতে পারে। জহর খুব জোরে মাথা ঝাঁকানি দিল। না, এরকম পাগলামি করা তার সাজে না। সন্ধেবেলা থিয়েটার রোডে যেতে বলেছিল শ্রেয়া। যাবে কি? এখনো সন্ধে হতে ঢের দেরি। সারা দুপুরটা সে সুরেন্দ্রনাথ পার্কে শুয়ে শুয়ে কাটিয়ে দিতে পারে। অনেক বেকার লোক সেখানে শুয়ে থাকে, সে দেখেছে। সুরেন্দ্রনাথ পার্কে এসে চিনে বাদাম কিনল বড় এক ঠোঙা। একটা একটা করে বাদাম ভেঙে খাচ্ছে। 12 বছর ধরে সে চাকরি করছে, কখনো এমনভাবে দিন কাটায়নি। মাঝে মাঝেই একটা ঝাঁকুনি লাগছে শরীরে, যেন একটা কিছু দারুণ গোপন ও ভয়ের ব্যাপারের মধ্যে সে ঢুকতে যাচ্ছে, অথচ ফিরতেও পারবে না। বুধবার দুপুরে মমিনপুরে অখিলকে অমনভাবে লুকোতে না দেখে ফেললে এসব কিছুই হতো না। জুলি কাকিমার মৃত্যুর পর যা যা ঘটছিল তাতে কিছু যেন একটা মিল ছিল না। প্রশান্ত কাকার উপরে অখিলের কেন এত রাগ? তিনি কোনো ক্রমে অখিলের এই দুটো সংসারের ব্যাপারে জেনে ফেলেছিলেন। প্রশান্ত কাকা ইদানিং 9:30-10টার সময় বাড়ি ফেরেন। দেখা হয় কদাচিৎ। প্রশান্ত কাকা এমনিতেই কম কথা বলে। যতদূর মনে পড়ছে, শেষ যেদিন দেখা হয় সেদিন অখিলও ছিল। প্রশান্ত কাকা তার সঙ্গে কথা বলেননি একটা। রঘু নয়, তবে কাকে দরজা খুলে দিয়েছিলেন জুলি কাকিমা? বাদাম শেষ হবার পর জহরের ধৈর্যও শেষ হয়ে গেল। এভাবে কয়েক ঘন্টা বসে থাকা তার পক্ষে অসম্ভব। না, বাড়ি ফিরে যাওয়াই ভালো। ট্রাম নিয়ে চলে এলো শিয়ালদায়। একটা ট্রেন দাঁড়িয়ে আছে। বসার জায়গা পাওয়ার লোভে সবাই জোরে পা চালায়। জহর খানিকটা ইতস্তত করে ফোন বুথ থেকে ফোন করল শ্রেয়াকে। শ্রেয়া, ব্যস্ত ছিলে? আমি জহর। হ্যাঁ, পড়াশোনা করাকে ব্যস্ত থাকাই বলে। সরি,
তুমি সন্ধেবেলা যেতে বলেছিলে, আমার পক্ষে সম্ভব হচ্ছে না, সেটা জানাবার জন্যই। কেন আসতে পারবে না? মানে সন্ধেবেলা আমার একটা কাজ আছে বিশেষ। তুমি খুব কাজের লোক হয়ে উঠছো দেখছি। বড্ড গোলমাল শুনতে পাচ্ছি। তুমি কোথা থেকে ফোন করছো? অফিস থেকে? না, শিয়ালদা স্টেশন। সন্ধ্যের তো অনেক দেরি আছে, তুমি এখন একবার আমার বাড়িতে আসতে পারবে? তোমার বাড়িতে? তুমি যে বললে পড়াশোনা করছিলে। হ্যাঁ, আমি পড়াশোনা করি, আড্ডাও মারি, গান গাই, নাটকের পার্ট মুখস্থ করি। চলে এসো, তোমার সঙ্গে দরকারি কথা আছে। ওখানে মানে আর কেউ আছে? কেন, আমি একা থাকলে তুমি আসতে ভয় পাবে নাকি? ভয়ের কিছু নেই, আরো 2-3 জন আছে। তোমার সঙ্গে আমি আলাদা কথা বলবো। এসো, আমি অপেক্ষা করছি। জহরকে আর কোনো অজুহাত দেখাবার সুযোগ না দিয়েই ফোন রেখে দিল শ্রেয়া। না গিয়ে উপায় নেই, এবারে একটা ট্যাক্সি ধরে ফেলল। ইয়ার্কি করেছে শ্রেয়া। আজ তার বাড়িতে অনির্বাণও নেই, কেউ নেই। শ্রেয়া বলল, ফ্লাস্কে চা বানিয়ে রেখেছি, তুমি খাবে? জহর মাথা নাড়ল। কিছু বাদাম ছাড়া দুপুরে কিছুই খায়নি, এখন মনে পড়ল। কাপে চা ঢালতে ঢালতে শ্রেয়া বলল, আজ সকালে অনেকক্ষণ কথা হলো নয়নার সঙ্গে, সে তোমাকে দেখতে চায়। তুমি তো তার এক জলজান্ত জ্যাঠতুতো দাদা হও, নয়নার সঙ্গে আলাপ হলে তোমার ভালো লাগবে। সেজন্যই আজ সন্ধ্যাবেলা তোমাকে ওখানে আসতে বলেছিলাম। কাল যাব না, বোধহয় কালকেও হবে না। কাল আমাকে কলকাতার বাইরে যেতে হতে পারে। কেন? মানে অফিসের কাজে। অফিসের বেশি কাজ পড়ে গেছে বুঝি? তার কি করা যাবে? শোনো, প্রশান্ত কাকার নামে পুলিশের কাছে ফোন করে একজন লোক নানা রকম খবর দিচ্ছে, তার নাম জানা গেছে। জহর চুপ করে চেয়ে রইল। শ্রেয়া বলল, আজকাল একরকম গ্যাজেট বেরিয়েছে জানো তো, যাতে যে টেলিফোন করছে তার নাম্বারটা ফুটে ওঠে। আমাদের মধ্যেই একজন। কে তুমি ধারণা করতে পারো? পারি। কে? অখিল। তুমি কি করে জানলে? অখিল আমার কাছেও প্রশান্ত কাকা সম্পর্কে ওই ধরনের কথা বলেছে। কি বলেছে? সেটা কি তোমার জানা খুব দরকার? হ্যাঁ দরকার। দেখো জহর, তোমাকে আমি পছন্দ করি কারণ তুমি সোজাসুজি কথা বলতে পারো। আমাদের মতন ঘুরিয়ে পেঁচিয়ে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি না করে আমরা ওই গুণটা তো হারিয়ে ফেলেছি। অখিল বলেছে সোনাগাছিতে প্রশান্ত কাকার একটি মেয়ে, মানে রক্ষিতা আছে। মাই গড, হোয়াট আ ডার্টি মাইন্ড হি হ্যাজ। যারা সোশ্যাল ওয়ার্ক করে তাদের সম্পর্কে অনেকেই এরকম বদনাম রটায়। আমি জানি কথাটা সত্য নয়। তুমি কি করে জানলে? আমি জানি। তুমি জোর দিয়ে বলছো এটাই যথেষ্ট। তাহলে শোনো, অখিলকে আমরা তো সবাই মোটামুটি লাইকেবল পার্সন হিসেবেই মনে করেছি। সব বিষয়ে কিছু কিছু জানে, ইয়ার্কি ঠাট্টা করতে পারে, একটু আধটু গানও গায়। নয়না আমাকে বলেছে অখিল প্রায় প্রশান্ত কাকার কাছে টাকা ধার নিয়েছে। কত টাকা? কখনো 5, কখনো 10,000। প্রশান্ত কাকার একটা খাতায় সেসব লেখা আছে। ধার নেয়, শোধ দেয় না। জুলি কাকিমার কাছ থেকে নিয়েছে? তা জানা যায়নি, উনি তো আর খাতায় লিখে রাখেননি। অখিল তোমার কতদিনের বন্ধু? বন্ধু ঠিক বলা যায় কিনা জানি না। অনেকদিন আগে আমরা কলেজে একসঙ্গে পড়েছি, তাও বেশি দিন না, 1 বছর। তারপর আর বহুদিন দেখা হয়নি। এই জুলি কাকিমার কাছে এসেই নতুন করে পরিচয়। গ্রিন হাউস নামে একটা বার থেকেও টেলিফোন করে, পুলিশ সেটা ট্রেস করেছে। ও নিয়মিত বাড়ি গিয়ে মদ খায়, ট্যাক্সি ছাড়া চলাফেরা করে না। কিন্তু যতদূর জানা যাচ্ছে ওর নির্দিষ্ট কোনো আয় নেই। ও যে বলেছে ও অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করে, ওরকম আর ভেগ কথা হয় না। অর্ডার পেলে তবে তো সাপ্লাই করবে। যখন মাসের পর মাস কোনো অর্ডার পায় না তখন কি করে? এইসব লোকেরা রিস্কি জীবনযাপন করে। আমার সঙ্গে প্রেম করার চেষ্টা করেছিল, আমি একদিন ওর থুতনি ধরে নেড়ে দিয়েছি। সে যাই হোক, ও যাতে প্রশান্ত কাকার বিরুদ্ধে স্ল্যান্ডারিং বন্ধ করে সেটা আমাদের দেখতে হবে। অবশ্য পুলিশও ব্যবস্থা নিচ্ছে। তোমাকে আমি ডেকেছি এই কথাটা বলার জন্য যে তুমি ওর সঙ্গে এখন মিশো না।
পুলিশ তাহলে তোমার পিছনেও লাগতে পারে। বলা হয়ে গেল? আর কোনো কথা নেই, চা খাওয়া হয়ে গেছে, এবার যাই, তুমি পড়াশোনা করবে। শ্রেয়া হেসে ফেলল, জহরও হাসল। অখিল সম্পর্কে সে আরও যা জেনেছে তা সম্ভবত পুলিশও জানে না। শ্রেয়াকে এখন বলে দিলে তার মুখের অবস্থা কি হবে? না, এখনও বলার সময় হয়নি। শ্রেয়া বলল, হ্যাঁ, আরও 1 ঘন্টা কাজ করতে হবে, তার আগে তোমার জন্য আর 10 মিনিট। আমাদের পরিচালক বিপ্লব রায় তোমাকে একবার দেখতে চেয়েছেন, তুমি কবে দেখা করতে পারবে? সেই নাটক? আমি নৈহাটিতে থাকি, মফস্বলের মানুষ, কলকাতায় এসে নিয়মিত রিহার্সাল দেব কি করে? বিপ্লব তো থাকেন ব্যারাকপুরে। তিনি নিশ্চয়ই আমার মতন কারখানায় কাজ করেন না? না, উনি কলেজে পড়ান। তার মানে উনি একজন আতেল, আমি মিস্ত্রি, আমার পক্ষে কি ওসব সম্ভব? আমরা আতেল চাইছি না, তোমার মতন একজন স্ট্রেট ফরওয়ার্ড মানুষ চাইছি। দেখো জহর, বারবার নিজেকে মিস্ত্রি মিস্ত্রি বলে অহংকার দেখিও না। আমরা মিস্ত্রি না হয়ে কি এমন দোষ করেছি? কিংবা যে যা কাজ করে সবাই সেই কাজের মিস্ত্রি। এসব বড় বড় কথা আমি বুঝি না। মোটেই বড় বড় কথা নয়। কারখানার কর্মীরাও পড়াশোনা করতে পারে, নাটক করতে পারে, ইচ্ছে করলে সবকিছুই পারে। আমরা কি ধরনের পরিবারে থাকি, কি ধরনের পরিবেশে থাকি, সে সম্পর্কে তোমার কোনো জ্ঞানই নেই শ্রেয়া। তুমি হঠাৎ রেগে রেগে কথা বলতে শুরু করলে কেন? তুমি কাকিমার ওখানে যেমন আসতে, সেরকম মাঝে মাঝে সন্ধ্যেবেলা রিহার্সাল দিতে আসতে পারবে না? আমি রেগে রেগে কথা বলছি? আজকে কেমন যেন মাথাটা গোলমাল হয়ে যাচ্ছে। তুমি বলছো আমার দ্বারা ওরকম নাটকে অভিনয় করা সম্ভব? তোমার দ্বারা অনেক কিছুই সম্ভব। মানুষ যে যা পরিবেশে থাকে তার থেকে একটু উঁচুতে ওঠার চেষ্টা করাটাই সভ্যতা। এটা বুঝলে না, এটাও বড় বড় কথা। আমাকে অনেক কিছুই শেখাতে হবে শ্রেয়া। 10 মিনিট হয়ে গেছে, এবার কাটো। কাল কলকাতার বাইরে যাচ্ছ, ফিরেই ফোন করবে আমাকে। তোমার কাছে সিগারেট আছে? একটা দিয়ে যাও আমাকে। বাইরে বেরিয়ে জহর বুক ভরে দুবার নিঃশ্বাস নিল। দুপুর পর্যন্ত কেমন যেন একটা দমবন্ধ ভাব ছিল, এখন ভেতরটা পরিষ্কার লাগছে বেশ। খুব ভোরের ট্রেন ধরে আসানসোল পৌঁছানো যায় 8:30টার মধ্যে। অখিল বলেছিল আসানসোলে এসে অটোয়ালদের হোটেলে ওঠে। জহর একবার এখানে এসে হোটেলটা দেখেছিল, এখন আরো বাড়িয়েছে। হ্যাঁ, ঘর পাওয়া যাবে। হোটেলের রেজিস্ট্রারে নাম লিখতে গিয়ে জহর আগেকার কয়েকটা পাতা উল্টে দেখল। অখিল সেনগুপ্তর নাম আছে। বুধবার 12 তারিখ, বৃহস্পতিবার 13। অখিলের নামের পাশের তারিখটা কয়েকবার কাটাকুটি করে মোটা করে 12 লেখা। তার আগে আর 3 জনের 13 তারিখ। অখিল এটা লক্ষ্য করেনি। আগের 3 জন 13 তারিখে নাম লেখালে পরে একজন 12 তারিখে আসে কি করে? 12 তারিখ দুপুরে অখিলকে মোমিনপুরে দেখেছে জহর। 13 তারিখ সকালে এখানে পৌঁছেই অখিল ফোন করেছিল থিয়েটার রোডের ফ্ল্যাটে। 12 তারিখ রাত্রিরে তাহলে সে ছিল কোথায়? কাউন্টারের ম্যানেজারকে সে গল্পের ছলে বলল, আমার এক বন্ধু দিন কয়েক আগে এখানে থেকে গেছেন, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি। লোকটি মাথা নাড়ল। জহর বলল, মানিব্যাগ হারিয়ে ফেলেছিলেন? লোকটি বিরক্তভাবে বলল, সেসব কিছু শুনিনি, আমাদের এখানে কিছু হয়নি। উনি তাড়াতাড়ি চলে গেলেন। চাবি নিয়ে ওপরে উঠে এসে ঘর খুলল। তারপর দরজা বন্ধ করে বিছানায় ঝাঁপিয়ে পড়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো জহর। এই প্রথম জুলি কাকিমার জন্য সে সমস্ত প্রাণ খুলে কাঁদছে। সমস্ত ছবিটা এখন পরিষ্কার হয়ে গেছে তার কাছে। অখিলই এই কাণ্ডটি করেছে। থিয়েটার রোডের ফ্ল্যাট বাড়িতে সে যখন তখন যায়। লিফটম্যানরা কখন থাকে থাকে না সে ঠিক জানে। জুলি কাকিমা তাকে তো দরজা খুলে দেবেনি, কিন্তু জুলি কাকিমাকে মারল কেন? টাকার জন্য? সব মিলিয়ে 2 লাখ টাকাও নয়, সেটা জুলি কাকিমার প্রাণের দাম। কিংবা ঝোঁকের মাথায় মেরে ফেলেছে? তাহলে আগে থেকেই আসানসোল যাওয়ার কথা রটিয়েছিল কেন? নিজের স্ত্রীকেও সে কথা বলে বেরিয়ে এসেছে।
এমনি ওরকম কথা বলে মাঝে মাঝে মমিনপুরের মেয়েটির সঙ্গে রাত কাটায় হয়তো। যার উপার্জনের ঠিক নেই সে ওরকম একটি মেয়ের সঙ্গে সম্পর্ক রাখে কি করে? মার্কামারা কোনো ডাকাত বা খুনি এরকম কাজ করলে তার দুঃখ হতো আরেক রকম। আর নিজেদের মধ্যে একজন যাকে সবাই বন্ধু বলে মনে করে, যাকে জুলি কাকিমা এত বিশ্বাস করতেন, সে এরকম কাজ করলে যে ব্যথার অবধি থাকে না। অখিল তো শুধু জুলি কাকিমাকেই খুন করেনি, সে জহরেরও নিদারুণ ক্ষতি করেছে। জহর এক নতুন ধরনের জীবনের সন্ধান পেয়েছিল, সেটাকেও ধ্বংস করে দিল অখিল। নিজেকে, নিজের স্ত্রী, পুত্র, কন্যাকেও অন্যভাবে তৈরি করতে চেয়েছিল জহর। ওই শ্রেয়া যেমন বলল, নিজের পরিবেশ ছাড়িয়ে খানিকটা ওপরে ওঠা। আর কি সে তা পারবে? তার মনটাই যে অবশ হয়ে গেছে। জহর এখন কি করবে? অখিলের মতন মানুষের বেঁচে থাকার অধিকার নেই। পাগলা কুকুরের মতন পিটিয়ে মারলেই ওর ঠিক শাস্তি হয়। তা না হোক, ফাঁসি যথেষ্ট। জহর যদি সিরাজুল তারিখকে অখিলের মমিনপুরের আস্তানা আর আসানসোল হোটেলে তারিখের কারচুপির কথা জানিয়ে দেয়, তাহলেই পুলিশ জাল গুটিয়ে ফেলবে। মমিনপুরের মেয়েটিকে খুব কড়া ধাতের মনে হয়নি, ভালো মতন জেরা করলে অনেক কিছু বলে ফেলতে পারে। জহর ফুলে ফুলে কাঁদছে, আবার এইসব কথাও ভাবছে। আর মাঝে মাঝে চোখে ভেসে উঠছে জুলি কাকিমার প্রস্ফুটিত পদ্মের মতন মুখখানি। একটা সর্বনাশ আরো কত সর্বনাশ ডেকে আনে। অখিলের ফাঁসি কিংবা যাবজ্জীবন কারাদণ্ড হবে, তখন মমিনপুরের মেয়েটির ভাগ্যে কি ঘটবে? সে হয়তো একটি নিরীহ অসহায় মেয়ে। অখিল তাকে কোথা থেকে ভুলিয়ে এনেছে কে জানে। আর যদি তার ঘর থেকে চোরাই গয়না কিছু উদ্ধার হয়, তাহলে পুলিশ তাকেও ছাড়বে না। অখিলের স্ত্রী জয়া, ওদের দুটি মেয়ে। জয়াকে দেখে মনে হয় মনের জোর আছে। মেয়ে দুটি জানবে তাদের বাবা খুনি, নিছক টাকার গয়নার লোভে একজন নিষ্পাপ মানুষকে খুন করেছে। এমন একজন মানুষ যিনি সবাইকে বিশ্বাস করতেন। মমিনপুরের মেয়েটির সঙ্গে সম্পর্কের কথাও তো ফাঁস হয়ে যাবে। মেয়ে দুটি এই কলঙ্কের বোঝা বইবে সারা জীবন। এই খুন সম্পর্কে সব খবরের কাগজ অতি আগ্রহী। খবরে খবরে ছয়লাভ হয়ে যাবে। এমনকি অখিলের মেয়ে দুটোর ছবিও ছাপা হয়ে যেতে পারে। এইসব ব্যাপারে সাংবাদিকদের কোনো মায়া দয়া নেই। সেদিন অখিলের বাড়িতে গিয়ে মনে হয়েছিল মেয়ে দুটি বাবাকে বেশ ভালোবাসে, বাবার মাতলামি পাগলামির প্রশ্রয় দেয়। নিশ্চয়ই অখিলও তেমনই স্নেহ দিয়েছে মেয়ে দুটিকে। বাড়ির মধ্যে হয়তো সে ভালো স্বামী, ভালো বাবা। যে মানুষের অমন সন্তান থাকে, সেই মানুষ অন্য একজনকে খুন করে কি করে? যাকে খুন করেছে তিনিও তো দুটি মেয়ের মা। অখিলের বড় মেয়ে কেয়ার বয়স তো 14 হবে, কিংবা একটু কম। এই বয়সটা সাংঘাতিক। ওই বয়সের ছেলেমেয়েরা যখন তখন আত্মহত্যা করে ফেলে। জহরদেরই পাড়ার একটি মেয়ে মাত্র ক্লাস 9-এর পরীক্ষায় ফেল করে গায়ে আগুন লাগিয়েছিল, বাঁচেনি। জহর স্পষ্ট দেখতে পেল ফ্রক পরা কেয়া, তার সারা গায়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। দু হাতে চোখ চাপা দিল সে। যদি সত্যি সেরকম কিছু হয়, তার জন্য কি জহরই দায়ী হবে? সে না জানালে হয়তো পুলিশ আসানসোলের এই হোটেলে আসবে না, মমিনপুরে মেয়েটির সন্ধান জানবে না। কত খুনের ব্যাপারই তো শেষ পর্যন্ত চাপা পড়ে যায়। আরেকটা রোমহর্ষক খুন হয়, আর আগেরটা ভুলে যায় সবাই। আগের খুনে ধরা পড়ল কি পড়ল না, তারই বা কে খবর রাখে? তাহলে কি জহর হাত গুটিয়ে নেবে? যা হয়ে গেছে তা তো আর ফেরানো যাবে না। এখন অনেকগুলো জীবনকে বিড়ম্বিত করার কি দরকার? পুলিশ যদি বেশি মাথা না ঘামায়, তাহলে অখিল আবার স্বাধীনভাবে ঘুরে বেড়াবে। যদি এরকম আরেকটা কাণ্ড আবার করে, একবার ছাড় পেয়ে গেলেও সাহস বেড়ে যেতে পারে। সে যাই হোক, তাতে তো জহরের কোনো দায়িত্ব থাকছে না। অখিলের সঙ্গে আর কোনো সম্পর্কই রাখবে না সে। জুলি কাকিমার মর্মান্তিক মৃত্যুর জন্য শাস্তি পাবে না খুনি? ঠিক এই রকমই একটা ঘটনা শুনলে জুলি কাকিমা নিজে কি বলতেন মহাত্মা গান্ধী? তিনি কি খুনিকে শাস্তি দেবারও বিরোধী ছিলেন? কি বলতেন রবীন্দ্রনাথ ঠাকুর? কি বলতেন নেতাজি? জহরের অত পড়াশোনা নেই, সে ওদের মতামত জানে না।
শ্রেয়া কি বলছে? শ্রেয়া যেরকম তেজি, ও নিশ্চয়ই ক্ষমার কথা উচ্চারণ করবে না। যে নাটকটায় অভিনয় করছে সেখানে একজন অত্যাচারী বদমাস জোদ্দারকে খুন করার কথা বারবার বলেছে সে। শ্রেয়া তো অখিলের বউ আর মেয়ে দুটিকে দেখেনি। সে শুধু অখিল নামে একটি ভণ্ড দুশ্চরিত্র নিষ্ঠুর মানুষকে চিনবে, যার সম্পর্কে দয়া মায়া দেখাবার কোনো প্রশ্নই নেই। কিন্তু সেই লোকটি দুটি মেয়ের বাবা, যে মেয়েরা কোনো অপরাধ করেনি। অখিলকে শাস্তি দিলে তাদের জীবন নিয়েও ছিনিমিনি খেলা হবে। শ্রেয়ার বিয়ে হয়নি, সে অতটা বুঝবে না, কিন্তু জহরের ছেলে মেয়ে আছে, সে কি করে অন্যের ছেলে মেয়েদের এমন কঠিন শাস্তি দেবে? হোটেলের কাউন্টারে যখন ম্যানেজার থাকবে না, তখন অখিলের নামের আগের 3 জন লোকের 13 তারিখগুলো সাবধানে 12 তারিখ করে দিলে অখিল বেঁচে যেতে পারে। 12 তারিখ সে কলকাতার বাইরে ছিল এটা প্রমাণ হলেই তাকে আর কেউ ছুঁতে পারবে না। গয়নাগুলো নিজের বাড়িতে রেখে দেবার মতন বোকামি সে নিশ্চয়ই করেনি। জহর না বলে দিলে মোমিনপুরের মেয়েটির সন্ধান পাওয়া পুলিশের পক্ষে বোধহয় সম্ভব নয়। বিছানায় হাঁটু গেড়ে বসে হাত জোর করে কাঁদতে কাঁদতে সে বলতে লাগলো, হে ভগবান, আমি কি করব বলে দাও, কেন আমাকে এর মধ্যে জড়ালে? কেন আমি মোমিনপুরে সেদিন অখিলকে দেখলাম? কেন আমাকে আসানসোলে টেনে আনলে? অনেকক্ষণ ধরে কাঁদলে শরীর দুর্বল লাগে, কিছু খেতে ইচ্ছে করে না। জহর ঘুমিয়ে পড়ল। আগের রাতে সে বিছানায় ছটফট করেছে, তাই ঘুম হলো প্রগাঢ়। সন্ধ্যের একটু আগে ধর্মরিয়ে উঠে সে ভাবল, আসানসোলে কি করছে সে? তাকে বাড়ি ফিরতে হবে না? তখনই বিল মিটিয়ে হোটেল ছেড়ে সে ছুটল স্টেশনের দিকে। ট্রেনটা চলছে ধিক ধিক করে, কখন হাওড়ায় পৌঁছাবে কে জানে। তারপর কি শিয়ালদা থেকে ট্রেন পাওয়া যাবে? বসার জায়গা পায়, দাঁড়িয়ে আছে জহর। ঠিক তার গা ঘেঁষে যে মাঝবয়সী লোকটি রয়েছে, সে মাঝে মাঝে কি যেন বিড়বিড় করছে আপন মনে, অথচ পাগল না। এরই মধ্যে একবার শশা কিনে খেল। শশাওয়ালার সঙ্গে কথা বলল বেশ স্বাভাবিকভাবে। তার একটু পরেই শুরু করলো আপন মনে কথা বলা, খুব আস্তে, নিজের সঙ্গে। জহর লক্ষ্য করলো সেই সময় লোকটির চোখ দুটো কুঁচকে যাচ্ছে, ঠোঁটের পাশে ফুটে উঠছে স্পষ্ট বেদনার রেখা। এই লোকটির মনের মধ্যে কি চলছে তা আর কেউ জানে না, যেমন ওই লোকটিও ভালো করে দেখছে না জহরকে। এই কামরায় এতগুলো মানুষ, প্রত্যেকেরই আলাদা আলাদা জগৎ আছে। প্রত্যেকের মনেই হয়তো এমন কিছু কথা আছে যা অন্য কাউকেই বলা যায় না। কেউ হয়তো প্রতিশোধ নেবার কথা ভাবছে, কেউ ভাবছে ক্ষমার কথা। ট্রেন ডাকাতরাও তো সাধারণত যাত্রী সেজে বসে থাকে। পাশের লোকটির সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলে, দেশলাই চাইলে দেয়, সর্ষের তেলের দাম বাড়া বিষয়ে একমত হয়। তারপর একটু পরেই তারা ডাকাত সেজে ভোজালি বা পাইপ গান দিয়ে সেই সহযাত্রীকে মারতে যায়। মানুষের মনের কোনো ছবি ওঠে না। যদি উঠত, তাহলে কি পৃথিবীতে সব মারামারি খুনোখুনি বন্ধ হয়ে যেত? আর কি কেউ কখনো মিথ্যে কথা বলতে পারত? কামরা সব লোকগুলির মুখের দিকে তাকাতে তাকাতে জহর ভাবল, তাদের মনের মধ্যে যাই হোক, তার চেয়ে একটু বেশি কষ্ট এখন আর কেউ পাচ্ছে না। তার বুকটা মুচড়ে মুচড়ে উঠছে। অখিলকে সে কিছুতেই ক্ষমা করতে পারছে না। আবার অখিলকে সে ধরিয়ে দিলে তার মেয়ে দুটির জন্য সারা জীবন অপরাধী হয়ে থাকবে। সে কি তবে চুপ করে থাকবে? পুলিশ যা পারে করুক, পুলিশের উপর তো তার কোনো হাত নেই। পুলিশ যদি অখিলকে ধরতে পারে, তাতে জহরের বিবেকের কোনো দায় থাকবে না। পুলিশ যদি আর কিছুই না করে, যদি ধামাচাপা দিয়ে দেয়, তখনও কি জহরের বিবেক দংশন হবে না? হে ভগবান, এই রকম সময় পথ দেখাও না কেন। হাওড়া পৌঁছে একটা শেয়ারের ট্যাক্সি পেয়ে গেল শিয়ালদা পর্যন্ত। এর মধ্যে আবার বৃষ্টি নেমেছে, রাস্তাঘাট ফাঁকা। ভাগ্যে সেই জন্য ট্যাক্সিটা এলো খুব তাড়াতাড়ি। প্ল্যাটফর্মে এসে দেখলো লাস্ট ট্রেন গা মোচড়াচ্ছে। জহর দৌড়ে গিয়ে উঠে পড়ল শেষ কামরায়। অন্যদিন সব কামরাতেই দু একজন চেনা লোক থাকে, আজ কেউ নেই। তাতে একটা সুবিধে হল, জহরকে কথা বলতে হবে না। এখন কোনো কথা বলারই ক্ষমতা তার নেই। হঠাৎ একটা কথা তার মনে, জহর সরকার নামে যে আরেকজন লোক আছে, সরকারের বড় অফিসার,
তিনি এই অবস্থায় পড়লে কি করতেন? একই নামের দুজন মানুষ, দুজনের চিন্তাধারা কি আলাদা? সেই জহর সরকারের কাছে গিয়ে সব ব্যাপারটা খুলে বলে তার মতামত জিজ্ঞেস করলে কেমন হয়? হয়তো তিনি দেখাই করবেন। হোমরা চোমরা ব্যস্ত মানুষ শুধু নামের মিলটা গ্রাহ্য করবেন কেন? আর কে আছে? জুলি কাকিমার মুখটাই মনে পড়ছে বারবার। একমাত্র জুলি কাকিমাই ঠিক উত্তর দিতে পারতেন। জুলি কাকিমা, জুলি কাকিমা, আপনারা কেন কলকাতায় এলেন? এ শহরটা আর ভালো নেই একেবারে। নৈহাটিতে নামলো আরো 4-5 জন যাত্রী। এখানে বৃষ্টি পড়ছে বেশ জোরে। কতক্ষণ বৃষ্টি শুরু হয়েছে কে জানে। একটাও সাইকেল রিক্সা নেই। এত ক্লান্ত লাগছে যে হেঁটে হেঁটে যেতে ইচ্ছা করছে না। অপেক্ষা করারও কোনো মানে হয় না। জহর হাঁটতে লাগলো। বাজার এলাকা ছাড়াবার পর রাস্তা একেবারে নির্জন। বৃষ্টি মাঝে মাঝে বাড়ছে, মাঝে মাঝে একটু কমছে। এই একই রাস্তায় প্রতিদিন যাওয়া আসা। প্রতিটি দোকানের সাইনবোর্ড মুখস্থ। অন্যান্য দিন দূরত্বটা খেয়ালই থাকে না। আজ মনে হচ্ছে রাস্তা অনেকখানি। হঠাৎ একদিকে অন্ধকার থেকে ছুটে এসে একটা লোক লাফিয়ে পড়ল জহরের ঘাড়ে। তার হাতের ছুরিটা দিয়ে সে কোপ বসালো বটে, কিন্তু ঠিক জায়গায় লাগাতে পারল না। জহরের বা কাঁধ ঘেঁষে গেল। ব্যাপারটা বুঝতে কয়েক মুহূর্ত সময় লাগলো জহরের। তারপরই লোকটিকে মাটিতে ঠেলে ফেলে দিয়ে সে ছুটল। লোকটিও সঙ্গে সঙ্গে উঠে পড়ে তেড়ে এলো আবার। রাস্তা খানাখন্দে ভরা, জোরে দৌড়ানো অসম্ভব। ওই অবস্থাতেও জহর ভেবে নিল সে যদি একবার আছাড় খেয়ে পড়ে তাহলে নির্ঘাত ছুরি খেয়ে মরতে হবে। লোকটা আবার ধরে ফেলল জহরকে। এবারেও ছুরিটা ঠিক মতন বসাতে পারছে না। জড়াজড়ি ঝটাপটি করতে করতে লোকটাকে মাটিতে ফেলে দিতে সমর্থ হলো জহর। এবার সে দৌড়াতে দৌড়াতে চেঁচাতে লাগলো, বাঁচাও, বাঁচাও। বৃষ্টি ভেজা মাঝরাতে নিশ্চিত বিছানা ছেড়ে কে একটা উটকো লোককে বাঁচাবার জন্য রাস্তায় বেরোবে? পাগল নাকি? গুন্ডারা কজন? সঙ্গে বোমা পিস্তল আছে কিনা কে জানে। জায়গাটা ফাঁকা। যে কটা বাড়ি আছে বৃষ্টির জন্য জানলা বন্ধ। যে কজন জহরের আর্তচিৎকার শুনল তারা কেউ জানলা খুলল না। এসব ব্যাপার দেখে ফেললেও পুলিশের ঝামেলায় পড়তে হয়। লোকটি কিছুতেই ছাড়ছে না। একবার না একবার সে পেছন থেকে জহরের কাঁধে মোক্ষম কোপ বসাবে। খানিকটা এগিয়ে গিয়েও জহর থমকে দাঁড়াল। সে মন ঠিক করে ফেলেছে, মৃত্যুকে সে মুখোমুখি দেখতে চায়। এখন তার মরে যাওয়াও এক হিসেবে ভালো। সব অশান্তি ঘুচে যাবে। লোকটি ছুরি উঁচিয়ে তেড়ে আসতেই জহর নিছক স্নায়বিক প্রতিক্রিয়ায় তার ছুরি সমেত হাতটা চেপে ধরল। লোকটি বেশ শক্তিশালী, কিন্তু জহরের গায়ে এখন যেন অসুরের জোর। সে দমাস করে একটা ঘুষি কষালো লোকটার মুখে। তারপর তাকে মাটিতে ফেলে হাত দিয়ে পা দিয়ে মারতে লাগলো অনবরত। একটু পরে রণে ভঙ্গ দিল আততায়। হ্যাঁচর প্যাচর করে খানিকটা সরে গিয়ে দৌড় লাগালো ল্যাজ গোটানো কুকুরের মতো। ছুরিটা ফেলে গেছে। আবছা অন্ধকার ও বৃষ্টির মধ্যেও চকচক করছে ছুরিটা। জহর সেটা তুলল না, চেয়ে রইল সেই দিকে। লোকটি আবার দলবল নিয়ে ফিরে আসতে পারে সেই চিন্তাও মনে এলো না তার। বাড়ি ফেরার কথাও যেন ভুলে গেছে। এক দৃষ্টিতে ছুরিটার দিকে চেয়ে রইল বেশ কিছুক্ষণ। ভোর থেকে ফুলবাগানের মোড়ে দাঁড়িয়ে আছে জহর। তার বাঁ কাঁধে একটা ব্যান্ডেজ আছে, কিন্তু সেটা পাঞ্জাবির তলায় ঢাকা, দেখা যাচ্ছে না। আঘাতটাও বেশি না। ফুটপাতে একটা ঝুপড়ির চায়ের দোকান। বেশ সকাল সকাল উনুন ধরিয়েছে, চা ফুটছে। কুলি মজুররা এখানে চা খায়। জহর এর মধ্যে খেয়েছে 3 ভার। ঠিক 8টার সময় গলি থেকে বেরিয়ে এলো অখিল। পাজামা পাঞ্জাবি পরা, হাতে একটা প্লাস্টিকের থলে। দেখলেই বোঝা যায় বাজার করা বাবু। মফস্বলের বাবুরা এখনো অনেকে লুঙ্গি গেঞ্জি পরে বাজারে যায়। শহরে সে পোশাকের চল নেই। কেমন দায়িত্বশীল পারিবারিক মানুষ অখিল। কাজের লোক না পাঠিয়ে নিজে বাজার করে। স্ত্রী সন্তানেরা কি কি খেতে ভালোবাসে সেই সব কিনবে। মমিনপুরে যখন রাত্রিবাস করে তখনও কি সেখানকার বাজারে যায়? সিগারেটটা ফেলে জহর ফুটপাতের মাঝামাঝি এসে দাঁড়ালো, যাতে অখিল তাকে মুখোমুখি দেখতে পায়। অখিল চমকে উঠল কিনা তা বোঝা গেল না তার মুখ দেখে।
ভয় পাবার তো প্রশ্নই ওঠে না। এমন প্রকাশ্য দিবালোকে একজন মানুষ আরেকজন মানুষকে দেখে ভয় পাবে কেন? তাছাড়া জহরের এলেম কতখানি তা অখিলের জানা আছে। মুখে হাসি এনে সে বলল, কিরে তুই এখানে কোনো কাজে এসেছিলি বুঝি? জহর উত্তর দিল না। অখিল বলল, আজ তো সেই স্মরণ সভা, কটায় শুরু হবে? 10টায়? ঠিক আছে, আমি বাজারটা সেরে নিই, তারপর দুজন একসঙ্গে যাওয়া যাবে। জহর বলল, সে সভায় তোর যাওয়া হবে না। হ্যাঁ, যাওয়া হবে না মানে? সেখানে তোর যাবার দরকার নেই। আমি কোথায় যাব না যাব তুই ঠিক করবি নাকি? অখিল, কাছেই একটা পার্ক আছে, আমরা সেখানে একটু বসবো। পার্কে বসবো? আমায় বাজার করতে হবে, এখন সময় নেই। অখিলের কাঁধে হাত রেখে শান্ত কঠিন গলায় জহর বলল, অখিল, এখন আমরা পার্কে গিয়ে বসবো, জরুরি কথা আছে। ঠিক আছে, তুই বলছিস যখন, বেশিক্ষণ না কিন্তু। সেদিকে যেতে যেতে অখিল বলল, 2-3 দিন আগে তোকে নাকি নৈহাটিতে গুন্ডারা অ্যাটাক করেছিল। নৈহাটিতে বাড়ি করেছিস, ওখানে তো গুন্ডা স্মাগলার ফাগলার থাকে। তুই যে সেই সময় আমার হয়ে একটা স্মাগলারকে তোড়পেছিলি, তোকে বলেছিলাম না ওরা রাগ পুষে রাখে? সেই হয়তো তোকে মারবার জন্য গুন্ডা লাগিয়েছিল। তোর বেশি লাগেনি তো? খেয়ে গুন্ডা পাঠিয়েছিল আমি জানি। আমাদের মতন মিস্ত্রি মজুরদের খুব কড়া জান হয়, সহজে মরি না। যাই হোক, এতে আমার উপকারই হয়েছে। উপকার হয়েছে? হ্যাঁ। পার্কটি ছোট, এখন বিশেষ লোকজন নেই। ওরা মাঝামাঝি জায়গায় গিয়ে ঘাসের ওপর বসল। সিগারেট ধরিয়ে অখিল জিজ্ঞেস করল, বল কি ব্যাপার? তখনই কোনো উত্তর না দিয়ে অপলক চেয়ে রইল জহর। অখিল বলল, জহর, তুই যে জায়গায় আছিস সেখানেই থাক, আগুন নিয়ে খেলা করতে যাস না, ওসব তোদের মতন মানুষের জন্য নয়। জহর তবুও চুপ। গলার মোলায়েম ভাবটা মুছে দিয়ে এবার কর্কশ গলায় অখিল বলল, তুই মমিনপুরে করবীর কাছে কি খোঁজ নিতে গিয়েছিলি? আমার প্রাইভেট ব্যাপারে নাক গলাবার অধিকার তোকে কে দিয়েছে? জহর এবার আস্তে আস্তে বলল, আমি আসানসোলের হোটেলটাতেও তো গিয়েছিলাম। হঠাৎ যেন অখিল বুকে একটা ধাক্কা খেল। কয়েক মুহূর্তের জন্য পাংশু হয়ে গেল মুখ, তবু সামলে নিয়ে বলল, আসানসোলে সেখানে কি আছে? তুই সবাইকে বলেছিস মঙ্গলবার আসানসোল গিয়ে বৃহস্পতিবার ফিরে এসেছিস, কিন্তু আমি জানি তুই বুধবার ছিলি কলকাতায়। আমি নিজের চোখে তোকে দেখেছি মমিনপুরে। সো হোয়াট, আমি যতবার ইচ্ছে আসানসোল যেতে পারি, ফিরে আসতে পারি। সন্ধেবেলা তুই গিয়েছিলি থিয়েটার রোডের ফ্ল্যাটে, সেটাও তুই দেখেছিলি নাকি? ননসেন্স। তুই এ কাজ কেন করলি অখিল? এ কাজ মানে? কেন করলি অখিল? কি করেছি? কেন করলি অখিল? একটুক্ষণ চুপ করে থেকে মাটি থেকে ঘাস ছিঁড়তে ছিঁড়তে অখিল বলল, ঝোঁকের মাথায় করে ফেলেছি, ভুল করেছি, দারুণ অন্যায় করেছি, কিন্তু হয়ে গেছে, এখন আর কি করা যাবে? কি করা যাবে? হ্যাঁ, এখন আর কি করা যাবে? ঝুলি বৌদি আমার একটা অনুরোধ রাখতে চাইল না কিছুতেই, এত করে বললাম, অথচ ঝুলি বৌদি আমার সঙ্গে প্রেম করতে রাজি ছিল, তুই জানিস? জহর বাঘের মতন ঝাঁপিয়ে পড়ে অখিলের কলার চেপে ধরে বলল, ঝুলি কাকিমার সম্পর্কে একটা খারাপ কথা বলবি তো তোর দাঁত কখানা এক্ষুনি খসিয়ে দেব। রাগ সামলাতে জহরের 2-3 মিনিট সময় লাগলো। তারপর জিজ্ঞেস করল, কি অনুরোধ করেছিলি? 1 লাখ টাকা, মাত্র 1 লাখ টাকা। ওদের কাছে সেটা কিচ্ছু না, তবু দিতে রাজি হলো না। 1 লাখ টাকার জন্য? জহর, আমি খুনি নই, এর আগে কোনো মানুষকেই মেরে ফেলার কথা ভাবিও নি। আমাকে ওখানে পাঠানো হয়েছিল। তোকে কেউ খুন করতে পাঠিয়েছিল? ঠিক সেরকম নয়,
আমি একটা র্যাকেটে জড়িয়ে পড়েছি। 1,00,000 টাকা পেমেন্ট করতে পারছিলাম না। ওরা ডেঞ্জারাস পার্টি। ঠিক তারিখে টাকা পেমেন্ট না করলে ওরা গলা কেটে দিতে পারে। আমাকে 3 দিন সময় দিয়ে বলেছিল, যেমনভাবে পারো টাকা জোগাড় করে আনো। টাকা না আনলে ওরা আমাকেই খুন করত। সেই জন্য তুই জুলি কাকিমাকে... টাকা দেবার মতন পার্টি আর তো কেউ ছিল না। মারতে কি চেয়েছি? টাকাটা দেবার জন্য আমি ওর পায়ে ধরেছিলাম পর্যন্ত। পায়ে ধরেছিলি না রেপ করতে গিয়েছিলি? বাজে কথা, ওকে রেপ বলে না। আমি ভেবেছিলাম প্রশান্তদার সঙ্গে বৌদির সেরকম সম্পর্ক তো আর নেই। অনেকদিন আদর টাদর পান না, আমি আদর করলে উনি গলে যাবেন। কিন্তু আমি জড়িয়ে ধরতেই উনি ন্যাকামি করে ছি বলতে লাগলেন। তাতে আমার হঠাৎ রাগ চড়ে গেল। এর ফলে কি হবে তুই ভাবিসনি? দেখ জহর, ওই কাজটা করে ফেলার পর আমার কষ্ট কম হয়নি, অনুতাপ হয়েছে প্রচণ্ড। কিন্তু আমি সেই টাইপ নই যে অনুতাপের চোটে আত্মহত্যা করব কিংবা পুলিশের কাছে ধরা দেব। আমাকে বাঁচতে হবে। আমি অনেকের দায়িত্ব নিয়ে বসে আছি। আমার মেয়ে দুটোকে মানুষ করতে হবে। তাই বাঁচার জন্য বেপরোয়া হয়ে আমাকে যদি আরও 2-1টা ওই কাজ করতে হয়, তাতেও আমি পেছপা হব না। তুই আরও খুন করবি? জহর, আমি তোকে স্পষ্ট কথা বলছি, প্রধান সাক্ষী তুই। আমাকে যদি পুলিশে ধরে তাহলে তুই যাতে সাক্ষী দিতে না পারিস, তাই সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করা আছে। সেজন্যই বলছিলাম, তুই আগুন নিয়ে খেলিস না, সরে দাঁড়া। নৈহাটিতে আছিস, সেখানেই থাক। তোর এই ছেদ কথায় আমি ভয় পেয়ে যাব ভেবেছিস? আমি যদি এক্ষুনি পুলিশের কাছে যাই, তোকে যে কি করবে, তোর ঘাড় ধরে টেনে নিয়ে যেতে পারি। আমাকে ধরিয়ে দিয়ে তোর কি লাভ হবে? তুই যদি চাস, তোর মতন মানুষরা সবসময় লাভ লোকসানের কথা ভেবে কথা বলে। আমি তা ভেবে আসিনি। আমি এসেছি তোকে বাঁচাতে। আমাকে বাঁচাতে কিভাবে? তুই এখান থেকে চলে যা। চলে যাব? কোথায় যাব? যেখানে ইচ্ছে, এখান থেকে অনেক দূরে। তুই দূর হয়ে যা, তুই হারিয়ে যা, তুই জাহান্নামে যা। তোর ওই বিভৎস মুখ যেন এখানে আর কেউ না দেখে, তোর বউ মেয়েরা না দেখে, প্রশান্ত কাকা তার মেয়েরা না দেখে, কেউ না দেখে। বিদায় হ, দূর হয়ে যা। আস্তে আস্তে চেঁচাচ্ছিস কেন? আমি চলে গেলে কি সুরাহা হবে? তোর বাড়ির লোকেরা জানবে তুই হারিয়ে গেছিস, নিরুদ্দেশ হয়ে গেছিস। কেউ তোকে গুম খুন করেছে, কিন্তু তোকে খুনি ভাববে না। তোর মেয়ের খুনির মেয়ে হয়ে থাকার কলঙ্ক মাথায় বয়ে বেড়াতে হবে না। তোর বউ চাকরি করে, ওরা কোনো রকমে খেয়ে পড়ে বাঁচতে পারবে। চলে যাব? হয়তো আমার এরকম মুক্তির দরকার। তুই আমাকে বলেছিলি, নতুন জীবন শুরু করতে গেলে বউ ছেলে মেয়ে সংসার ছাড়তে হয়, চাকরি ছাড়তে হয়, খাওয়া পড়া ঠিক জুটে যায়। তুই এবার সেটা শুরু কর। কোথায় যাব? সেটাও কি আমাকে শিখিয়ে দিতে হবে? বাংলার বাইরে, যাতে এখানকার পুলিশ তোর খোঁজ না পায়। ওই শখের দাড়ি কামিয়ে ফেলবি কিংবা চাপদাড়ি রাখবি, ভুরু কামিয়ে মাথা ন্যাড়া করে যেভাবে হোক ওই খুনি মুখখানা মুছে ফেল। ঠিক আছে, ভেবে দেখি। ভেবে দেখা দেখির কিছু নেই অখিল। শোন, আমি এসেছি তোকে আলটিমেটাম দিতে। দুটোই রাস্তা, হয় তুই আজই এক্ষুনি একেবারে অদৃশ্য হয়ে যাবি, নয়তো তোকে সারা জীবন জেলে কাটাতে হবে। কিংবা যদি তোর ফাঁসি হয়, সত্যি সত্যি তুই যদি তোর মেয়েদের ভালোবাসিস, তাহলে তোর সরে পড়াই উচিত। ওঠ, উঠে পড়। এত হুড়োহুড়ি কিসের? বাজারটা করে দিয়ে আসি। বাজার? মাথা খারাপ নাকি? সে প্রশ্নই ওঠে না। ওরা যে চিন্তা করবে, অপেক্ষা করে থাকবে। ওরা সারা জীবন অপেক্ষা করবে। তুই বাজার করতে গিয়ে হারিয়ে গেছিস, এটাই হবে একটা ধাঁধা। তাহলে একবার অন্তত বাড়ি ঘুরে আসি। না, বিদায় নেওয়া, হাত জড়িয়ে ধরা, কান্নাকাটি, ওসব নাটক একেবারে চলবে না। ওরা যত কম জানে ততই ভালো। ওরা অন্ধকারে থাকুক, রহস্য নিয়ে থাকুক। অনেক বছর তোর মেয়েরা আশা করবে বাবা আমার ফিরে আসবে যে কোনো দিন। তোর বউও নিশ্চয়ই ভাববে এই আশাটাই ওদের বেঁচে থাকতে সাহায্য করবে। বাড়িতে একবার অন্তত না গেলে টাকা পয়সা নিতে হবে না? মাত্র 150 টাকা নিয়ে বেরিয়েছি। কিচ্ছু নেওয়া চলবে না। তুই যে বলেছিলি খাওয়া পড়ার জন্য চিন্তা করতে হয় না। ওটা কথার কথা।
আমার ব্যাংকে 2200 টাকা ছিল, কাল তুলে নিয়েছি, এর বেশি আর আমার সাধ্য নেই, এটা নিয়ে চলে যা। জহর, তুই আমাকে টাকা দিচ্ছিস? না, আমি তোকে টাকা দিচ্ছি না। তবে তোর হাতে টাকা দিচ্ছি, কিন্তু তোকে দিচ্ছি না। তার মানে বুঝলাম না। তুই বুঝবিও না, শুয়োরের বাচ্চা, তুই কোনোদিনও বুঝবি না, তোর তা বোঝার ক্ষমতাই নেই। ওঠ, আর 1 মিনিটও এই শহর নোংরা করবি না। আর তোকে দেখতে ইচ্ছে করছে না, দূর হয়ে যা। চেঁচাস না, লোকে শুনতে পাবে। জহর এক দৃষ্টিতে অখিলের মুখের দিকে তাকিয়ে থেকে বলল, তা ঠিক, লোককে জানানো উচিত নয়, তাহলে আসল উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে। ওঠ, উঠে পড়। না, এত হুড়োহুড়ি করে কি সিদ্ধান্ত নেওয়া যায়? নে একটা সিগারেট ধরা। জহর বলল, তুই যখন জুলি কাকিমাকে... কথাটা শেষ করতে পারল না সে। বিশাল একটা থাপ্পড় কষালো অখিলের গালে। অখিল টোলে পড়ে গেল। জহর কাঁপতে কাঁপতে বলল, আর 1 মিনিট দেরি করলে তুই আমার হাতে খুন হবি। যাবি না মরবি এখানে? না, যাব। জহর উঠে গিয়ে অখিলের বাজারের থলিটা ছুঁড়ে ফেলে দিল রাস্তার পাশে রাস্তা করে। হাত তুলে একটা ট্যাক্সি থামাল। অখিলকে বলল, যা, হাওড়া স্টেশনে চলে যা। যাচ্ছি, শুধু একটা অনুরোধ করব জহর, আমার মেয়ে দুটোর একটু খোঁজ খবর নিবি। আজ থেকে তোর কোনো মেয়ে নেই, জয়া তোর স্ত্রী নয়, এই কলকাতা বাংলা তোর নয়, এখান থেকে তুই মুছে যাবি, মনে থাকে জানি, আর কোনোদিনও ফিরে আসা চলবে না। অখিল উঠে গেল ট্যাক্সিতে। জহর সেখানেই দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার 2 চোখ দিয়ে জল গড়াচ্ছে। সেই অশ্রুতে সে তর্পণ করছে জুলি কাকিমার। চোখের জলে ঝাপসা হয়ে গেল শহর, ঝাপসা হয়ে গেল দুনিয়া। সে কিছুতেই সামলাতে পারছে না নিজেকে। পথ দিয়ে যাচ্ছে অনেক নারী পুরুষ। একজন প্রাপ্তবয়স্ক স্বাস্থ্যবান পুরুষ যে একা একা নিশ্চল হয়ে দাঁড়িয়ে চোখের জল ঝরাচ্ছে, তা লক্ষ্য করছে না কেউ, কিংবা দেখেও দেখছে না। জীবন চলছে নিজের নিয়মে। একটা গাড়ি খুব কাছে এসে ব্রেক কষায় জহরের ঘোর ভাঙল। মুখ মুছতে মুছতে ভিজিয়ে ফেলল রুমাল। তারপর সে পা বাড়ালো একটা টেলিফোন বুথের দিকে। শ্রেয়া যদি সত্যি সত্যি তাকে নাটকের দলে নেয়, তাহলে মাঝে মাঝে দেখা হবে শ্রেয়ার সঙ্গে, অন্য একদল মানুষের সঙ্গে মিশবে। সেটাই হবে তার এক ধরনের নতুন জীবন। এখানেই শেষ হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অন্য জীবনের স্বাদ। উপন্যাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।